এত স্লো হইলে আমি কিভাবে কাজ করবো? আচ্ছা, কত নিছে? সো আজকে আমরা পড়বো বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্ট্রাকচার, কোন লেভেলে কোন ধরনের লোক থাকা লাগে, কি ধরনের লোক থাকা লাগে। আমাদের কোম্পানির স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে আহ সবাই কি শুধু বসের কথাই শুনবে, নাকি লাইক ডিসিশনের জন্য কি সবাই বসের কাছে ছুটবে, নাকি যে যার মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে? কোন ধরনের স্ট্রাকচার, কি ধরনের কোম্পানি কোন ধরনের স্ট্রাকচার ফলো করে? গভর্নমেন্ট কোম্পানি এক ধরনের স্ট্রাকচার ফলো করে, তাদের সবকিছুতে সাইন লাগে, তাদের সবকিছুতে বসের হুকুম লাগে। গ্রামীণ ফোনের যদি কথা বলি, দে ডোন্ট গো ফর সিগনেচার টু সিইও, হ্যাঁ, ফর এভরি ডিসিশন। এক একটা কোম্পানির স্ট্রাকচার এক এক রকম। তো কোম্পানি এই স্ট্রাকচার রিলেটেড কথাবার্তা গুলাই এই চ্যাপ্টারে হবে। তো তার আগে আমরা ধরে জেনে নেই এই ধরনের ম্যানেজমেন্ট লেভেল থাকে বিভিন্ন কোম্পানিতে, হ্যাঁ। গতকালকে আমি বলছিলাম যে এখানে ম্যানেজার মানে আপনার আমার সিএফএম এর মতো যে একজন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বোঝায়। ম্যানেজারটা খুবই ছোট একটা ডেজিগনেশন ইন টার্মস অফ আওয়ার সিএফআর। কারণ আমাদের এখানে অন্যান্য টার্ম ইউজ করা হয়, ডিরেক্টর, অন্যান্য পার্টনার, এগুলা। হ্যাঁ, তো ইউ মাইট থিঙ্ক যে ম্যানেজার ওয়ার্ডটা মনে হয় অনেক ছোট, বাট ওয়েন ইউ গো টু এ কোম্পানি, ওখানে দেখবেন যে সবচেয়ে বড় পদটা হইতেছে ম্যানেজার। সেই বড় পদের নাম হচ্ছে জেনারেল ম্যানেজার। তারপর ডিজিএম, তারপর এজিএম, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংই কিন্তু ম্যানেজার, রাইট? সো আপনারা যখন সিএ পাস করবেন তখন আহ, মানে আমরা এক্সপেক্ট করি, এবং ইট ইজ, এটা হয়ে আসতেছে যা মোস্ট অফ দ্য পিপল জয়েন এজ এ এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পরে আপনি কোনো কোনো কোম্পানিতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, দেন ডিজিএম হবেন, তারপর সিনিয়র ডিজিএম হবেন, তারপর জিএম হবেন। তো আমরা কিন্তু পাশ করার পর আমরা কিন্তু ভালো একটা লাভ দিই, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কিন্তু খুব ছোটখাটো পজিশন না, হিউজ উপরের দিকে জাম্প, যেটা ধরেন সিএ পাস করা ছাড়া মানুষের অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে যখন আসে, ধরেন সেলসে, অপারেশনে, তারপরে এইচআর এ, এই পজিশন গুলো যেটা কিন্তু অনেক কাঠখড় পোহাইতে হয়, এবং অনেক সিনিয়র লোকজনরা এই পজিশন গুলো তখন দখল করে রাখে। Whereas you become a chartered accountant at the age of 30, you become AGM, তারা কিন্তু আসলে অন্যান্য যারা আপনার এই সেম ডিজিগনেশন আছে তারা কিন্তু আপনার থেকে বয়স অনেক বড় হবে। যেমনটা আমার কোম্পানিতে, আমার কোম্পানিতে আমি ডিজিএম হিসেবে আছি, হ্যাঁ, এবং অন্যান্য যারা ডিজিএম আছে তারা সবাই আমার থেকে অ্যাটলিস্ট 10 বছরের বড়, আর এর চেয়ে বেশি আছে। অ্যাটলিস্ট সবচেয়ে কম যে সেও আমার থেকে 10 বছরের বড়। ইটস দ্য বেনিফিট এন্ড বিউটি অফ আওয়ার সিএ প্রফেশন, যে আমরা একটা লাভ দিতে পারি, যে লাভটা সবাই দিতে পারে না। এবং যেহেতু এটা আমাদের বিউটি, আমরা লাভ দিতে পারি, সেই সম্মানটা ধরে রাখাটা আবার আমাদের কর্তব্য। লাভ দেওয়ার পর আবার যদি আমরা পিছিয়ে পড়ে যান, তাহলে আমার সমস্যা। পড়ার সম্ভাবনা নাই, আমরা এমন ভাবেই গ্রুমড আপ হই সিএ ফার্মে, তারপর আমাদের স্টাডির মাধ্যমে, যে পড়ার সম্ভাবনা কম, পড়ার সম্ভাবনা রেটও অনেক কম। কারণ ওয়েন ইউ বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি অনেক কিছু পার করেই হয়েছেন। হ্যাঁ, এটা এত সস্তা ডিগ্রি না, সস্তা কোনো প্রসেস না যে যে কেউ এটার মধ্যে দিয়ে যে কেউ হয়ে যেতে পারতেছে। হ্যাঁ, অনলি চুজেন বাই আল্লাহ বলতে বলা যায় সুন্দরভাবে। অনলি চুজেন বাই আল্লাহ, যে কিছু লোকের কপালে নসিবে জুটে বাংলাদেশে সিএ হবে। ঠিক আছে, ওইভাবে যদি চিন্তা করি, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ঘরে ঘরে পাবেন, কিন্তু বংশে একটা সিএ সিএ থাকে না, চাইলেও হয় না। আমাদের দ্য বিউটি অফ প্রফেশন এটাই, যে এটা হার্ড টু অ্যাচিভ। হার্ড টু অ্যাচিভ দেখে এটার এটার কিন্তু মূল্যায়ন বেশি। যদি ধরেন বিবিএ ডিগ্রির মতো এটা অনেক সস্তা হয়ে যেত, তাহলে কিন্তু আপনার এটার প্রতি এত মানুষের মোহ থাকতো না। আমি সায়েন্স থেকে কমার্সে চলে আসছি, আমি ইন্টার পর্যন্ত আমার সায়েন্স, আমি সায়েন্স থেকে কমার্সে চলে আসছি জাস্ট ফর ওয়ান রিজন,
এই রিজন সেটা বিকজ অফ দিস রিজন, যেটা এই প্রফেশনটা এতই সম্মানিত যেটা পাস করার পর পর অনেক কিছু অ্যাচিভ করা যায়। আমি একটা ছোট একটা স্টোরি বলি বিফোর উই স্টার্ট দ্য ক্লাস। আজকে আমি একটু আর্লি শুরু করছি, নর্মালি আমি 7:30 শুরু করি। যে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি নটরডেম থেকে ইন্টার কমপ্লিট করি। তো আমার ডাবল গোল্ডেন প্লাস ছিল। তো স্বভাবতই আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, বলবো ওভার কনফিডেন্স ছিল। হ্যাঁ, নেগেটিভ ওয়েতে বলি, আমার একটা ওভার কনফিডেন্স ছিল যে আমি যেখানে এক্সাম দিব না কেন এডমিশন টেস্টটা আমার হয়ে যাবে। তো আমার এই সুপার কনফিডেন্সের কারণে আমি কত ফর্ম কিনি নাই আদার দেন বুয়েট। তো আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি পরীক্ষা দিলে বুয়েটে হয়ে যাবে। তো আমার বুয়েটে হয় নাই। আই ওয়াজ সো ডিপ্রেসড যে এত বড়, এত ভালো পড়াশোনা। হ্যাঁ, প্রবাবলি ডাবল গোল্ডেন প্লাস পাওয়ার পরে আমার মধ্যে একটু দাম্ভিকতা চলে আসছে, অথবা পড়াশোনায় একটু সমস্যা হয়েছে, আমি এটা স্বীকার করি, এখন আমি ফিল করি। বাট আল্লাহ যে পথ আমার জন্য চুজ করে রাখছে, আমাকে তো সেই রাস্তায় আসতে হবে। সেই রাস্তায় আসছি আমি। আমি কি করছি, আমি 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 চিন্তা করে দেখলাম যে আমি যদি এখন বইটা পড়তে না পারি তাহলে হোয়াট আর দ্য আদার অল্টারনেটিভ, যেখানে কিনা আমি সর্বোচ্চ শিখরে উঠতে পারবো। কারণ বুয়েটের এটা তো হইতে পারতেছি না, ঠিক আছে, 1,000 জন, মাত্র 1,000 লোকজন নাই তারা টেস্টে, ইফ ইউ নো, হ্যাঁ, যে 1,000 লোকজন নেয়। তো এখানে তো আমার সীমাবদ্ধতা, আমি আর টিকতে পারবো না, আমি আর এক্সাম দিতে পারবো না, আমি আর যতই কষ্ট করি না কেন আমি আর বুয়েট এক্সাম দিতে পারবো, ওয়ান টাইম এক্সাম। তো আর কি করা যায়, যেখানে অনেক কষ্ট করলে হলেও কিছু করা যায়। দেন আই হার্ড দ্য নেম অফ সিএ, যেটা আমার মতো আপনারা সবাই শুরু করছেন এভাবে। সিএ বললে কি হয়, অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, এইসব হাবি তৈরি করছেন, অনেক সম্মান টম্মান। তো আপনাদের মতো আমিও ভর্তি হয়ে গেলাম বিবিএ তে, বিকজ মানে বিবিএ ছাড়া আমি ভর্তি হতে যাচ্ছিলাম। আহ, কিছু একটু শিখে তারপর ভর্তি হয়, কারণ আদারওয়াইজ এখানে অনেকে হয়তো আছেন আপনারা ডিরেক্ট সিএ তে চলে আসছেন আপনার ইন্টার। হ্যাঁ, এটাও খুব রিস্কি ডিসিশন বলবো আমি। রিস্কি ডিসিশন বিকজ ইফ ইউ ডু নট কোয়ালিফাই এজ এ সিএ, তখন আপনার শুধু একটাই ডিগ্রি, ইন্টার পাস আপনি। সো ইটস এ বিট রিস্কি, কিন্তু রিওয়ার্ডিংটাও ভালো। যে আপনি পাস করে যান এট দ্য এজ অফ 22 ইউ বিকাম এ সিএ, অথবা 22-23 বছর যদি সিএ হয়ে যান, আপনার সামনে কত বড় লাইফ আছে আপনি ইউ হ্যাভ নো আইডিয়া। 23 বছর বয়সে একটা ছেলে বেতন পায় কত, 15-20 হাজার টাকা, ওয়ার এজ ইউ উইল স্টার্ট এজ 1 লাখ টাকা পার মান্থ। সো রিওয়ার্ডটাও বেশি। সো এই হচ্ছে মানে আমার আমার জীবন থেকে নেওয়া কিছু স্টোরি, আমি আহ, আপনার সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনারা বোর্ড অন নাই। সো নো স্যার, ভালোই লাগলো শুনতে। যাক, শুনে খুশি হলাম যে আমাদের আমাদের মোটিভটা আমি আর কি একটু ক্লারিফাই করলাম। হয়তো আমরা সবাই একই মোটিভে আছি, আমরা সবাই চাই যে আমরা যাতে আমরা সাকসেসফুল হই। কিন্তু বিউটি অফ প্রফেশন হচ্ছে এই জায়গায়, যারা শুধুমাত্র অ্যাম্বিশাস, যারা শুধুমাত্র ওইখানে না যাওয়ার আগ পর্যন্ত কিছু করবে না, ওইখানে না যাওয়ার আগ পর্যন্ত যারা নিজেকে এমন ভাবে সবকিছু থেকে বঞ্চিত করবে যে ওই জায়গায় না গেলে তারা আর কোনো কিছু সে দেখবে না, শুনবে না। প্রত্যেকটা সিএ এখানে রাইট নাও এখন ধরেন 3,000 সিএ আছে। এই 3,000 সিএ 3,000টা ইউনিক স্টোরি আছে, ইউনিক ইউনিক স্ট্রাগল স্টোরি আছে। আপনি আমার থেকে কিছু স্ট্রাগল স্টোরি শুনতে পারবেন সামনের দিকে যদি কোনো সুযোগ পাই। আপনি বাকি বাকি সেম সিএদের থেকে সবাই কিছু না কিছু তার জীবন থেকে স্যাক্রিফাইস করে সেই পর্যায়ে আসে। আরামে আয়েসে এই ডিগ্রি কমপ্লিট করা যায় না। প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে। এই কারণেই আপনি পাশ করা মাত্রই আপনি একদম জয়েন করবেন এজ এ মিডল ম্যানেজার। এখানে যে চারটে চারটে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, টপ ম্যানেজার, মিডল ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজার, তারপর হচ্ছে ডিরেক্ট অপারেশনাল স্টাফ। ডিরেক্ট অপারেশনাল স্টাফ হচ্ছে যে একদম ফিল্ড লেভেলে কাজ করে। ওকে, ফার্স্ট লাইন ম্যানেজার হচ্ছে তার বস। ফার্স্ট লাইন ম্যানেজারের বস হচ্ছে মিডল ম্যানেজার। হ্যাঁ, এই যেমন আমি যে পজিশনগুলোর কথা বললাম, এজিএম, ডিজিএম, এর মিডল ম্যানেজার। তারও বস থাকে যে জিএম, তাকে বলা হচ্ছে টপ ম্যানেজার। কোন কোন কোম্পানিতে জিএম নাই, সিইও বলে। একই মানে সিইও ইজ জিএম ইকুইভ্যালেন্ট। ওকে, সো উই স্টার্ট এজ এ মিডল ম্যানেজার এন্ড আমাদের পদ কিন্তু খুব কম। যেমন আমি এখন ডিজিএম হিসেবে জয়েন করছি, আমার শুধুমাত্র একটা প্রমোশন পাবো এজ এ জিএম, আর কোনো কিছু নাই। হোয়েন আই জয়েন্ট নর্থ সাউথ, আমি জয়েন করছি এজ এ ডিরেক্টর। আমার আর উপরে কোনো ল্যাডারই নেই, আমার ম্যানেজমেন্ট হায়ারার্কিতে আমি টপ টপ পজিশনে জয়েন করছি। দিস ইজ দ্য বিউটি অফ আস, দিস ইজ দ্য বিউটি অফ সি। এখানে এখানে কষ্ট যেরকম রিওয়ার্ডও সেরকম। আপনার আমি আরেকটা ছোট্ট একটা আমার স্টোরি বলি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করছি এজ এ ডিরেক্টর অফ ফাইন্যান্স। এবং যখন আমি জয়েন করি
আশেপাশে কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে আমি এত ছোট্ট একটা ছেলে আই জয়েন্ট এজ ডিরেক্টর অফ ফাইন্যান্স। এভরিওয়ান কেম টু সি মি যে এই ছেলেটা কে। আমার টিচাররা পর্যন্ত আসছে, আমি বলছি আমি আপনার টিচার, আমি আপনার স্টুডেন্ট স্যার। তারা হয়তো আমাকে মনে রাখে না, আমি তাদেরকে মনে স্যার আমি আপনার স্টুডেন্ট। টিচাররা চলে আসছে, তারা শুনছে যে নর্সতে কোনো একটা স্টুডেন্ট আগের স্টুডেন্ট জয়েন করতেছে ইন আওয়ার ডিরেক্টর অফ ফাইন্যান্স। ডিরেক্টর অফ ফাইন্যান্স ইজ এ হিউজ পজিশন ইন এনি ইউনিভার্সিটি। ওকে, সো এই এই সুবিধাগুলা, এই যে সম্মানটা বলেন, এটা কিভাবে পাইছে? জাস্ট বিকজ অফ দিস ডিগ্রি। ঠিক আছে, সো ভেরি, মানে আপনারা এটাকে লাইটলি নিবেন না। আপনারা হয়তো এখন দেখতে পারতেছেন না, হয়তো আপনারা এখন 5,000 7,000 টাকা বেতন পাচ্ছেন, you don't see the end result, but the moment you qualify you will see the end result. Okay? এখন হয়তো আপনার একটা দুইটা পরীক্ষা, এখন তো এখন নতুন, দেখা গেল আপনারা 3-4 বার ফেল করলেন, স্বাভাবিকভাবে 3-4 বার ফেল করলে you will become upset, ডিমোটিভেটেড, একদম স্বাভাবিকভাবে এটা সেটা চলে আসবে, সেটা চলে আসবে। এই ডিমোটিভেশনটাকে যারা অ্যাভয়েড করে কিংবা কাটায় উঠে নেক্সট বারের জন্য প্রিপারেশন নিতে পারে, তারাই এখানে সাকসেসফুল। আমাদের চট্টগ্রামের এই কাশেমে আমাদের একজন পার্টনার আছে, যাকে চট্টগ্রামে সবাই এক নামে চিনে এবং ঢাকাতেও চিনে। উনি আইসিবির গতবারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, আমাদের এই কাশেমের পার্টনার, চট্টগ্রামের পার্টনার জহির স্যার, he took 21 years to qualify the PCA. 21 years. Can you imagine that? And he is the current president of Chittagong regional president, I see. So, আপনি জাস্ট ডিটারমিনেশনটা দেখেন, সে কিন্তু 21টা বছর ওয়েট করছে টু কোয়ালিফাই দিস ইয়ার, এন্ড নাও ওনার ওনার কি কোনো কিছু কমছে? হয়তোবা আপনার বন্ধু আপনার থেকে আগে পাশ করে যাবে, তার মানে এই না আপনি যখন পাস করবেন তার থেকে অনেক পিছিয়ে থাকবেন, নট নেসেসারি। আপনি যদি সময়ও নেন, আপনি ইন দ্য মিন টাইম আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন। কোন দিকের এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন? এখানে একটা খেলা আছে। খেলাটা কি আমি আপনাদেরকে বলি, আজকে একটু পড়াশোনার বাইরে অন্য কথা বলতেছি। খেয়াল হতেছে, ওয়েন আই জয়েন এজ এ মিডল ম্যানেজার, তখন আমার কিন্তু নিচের দিকের নলেজ কম থাকে, বিকজ আমি ওই পজিশনগুলোতে আমি কাজ করি নাই। কিন্তু আপনার বন্ধু যে পাস করতেছে না, সে করছে কি, সে সিসির পরে সে ঢুকে গেছে তো ফিল্ড লেভেলে, তারপর ধরেন সে কাজের মাধ্যমে আস্তে আস্তে শিখে শিখে সুখ উঠতেছে। ইন দ্য মিন টাইম সে যখন পাস করে ফেলবে, তখন তার যে অপারেশনাল যে এক্সপিরিয়েন্স, তার যে ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স গুলো থাকবে, সেটা দিয়ে সে তখন যখন কোয়ালিফাই করবে, তখন তাকে আর ছুঁতে পারবে না। আপনি কখনোই ডিমোটিভেটেড হবেন না এটা ভেবে যে আমি পাস করতেছি না, আমার সাথে লোকজন পাস করে গেছে, তারা আগায় গেছে। নো 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 ব্রাদার, এরকম না, সিচুয়েশনটা এরকম না। আপনি যেদিন থেকে পাস করবেন সেদিন থেকেই আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো আপনাকে টাকা দিবে, আপনি পিছায় নেই। এটা হচ্ছে সারমর্ম। যাই হোক, এই স্লাইডে অনেক সময় নিলাম, আমার আজকে 60টা স্লাইডের মতো আছে। আজকে আমরা একদম টানা একটা স্ট্রেচ ক্লাস নিয়ে যাব, 9টা পর্যন্ত পড়াবো আমি, 9টার পরে ছুটি। ওকে, সো এখানে Okay, 3টা sir. ম্যাট্রিক্স আছে, প্লিজ বলেন, কিছু বলবেন? No, sir, কিছু বলার নেই, আপনি কন্টিনিউ করেন। ওকে, তো এই যে হায়ারার্কিটা দেখতেছেন, এই হায়ারার্কিতে তিনটা বেঞ্চমার্ক নিয়ে একটু কথা বলা লাগবে, 3টা উপাদান নিয়ে কথা বলবো। 3টা উপাদান কি? একটা হচ্ছে পাওয়ার, দেখতে পাচ্ছেন 3টা উপাদানের 3টা লাইন লিখছি আমি, সরি 3টা কি বলে চার্ট আছে এখানে। একটা পাওয়ার, একটা রেসপন্সিবিলিটি, একটা অ্যাকাউন্টেবিলিটি। সো পাওয়ারটা হইতেছে, বুঝতেই পারতেছেন এখানে বলতেছে যে যত উপরে উঠবে পাওয়ার তত বেশি, অবভিয়াসলি এটা কমন সেন্সের কথা। রেসপন্সিবিলিটি হইতেছে যত উপরে উঠবে তত বাড়বে। সিইও যে পরিমাণ রেসপন্সিবিলিটি, ফিল্ড লেভেলের ওই পরিমাণ রেসপন্সিবিলিটি থাকবে না স্বাভাবিকভাবেই। তারপর অ্যাকাউন্টেবিলিটি হইতেছে নিচের দিকে বেশি, কারণ সিইও যখন কোন একটা নির্দেশনা দিবে সেটা সে মিডল ম্যানেজারে দিবে। মিডল ম্যানেজার আবার নিজে কাজ করবে না, সে আবার তার নিচের ম্যানেজারে বলবে এটা তুমি করে দাও, সে আবার বলবে তার নিচে। তো পরে তো কাজ যাকে দেয়া হয়, গতকাল ক্লাসে আমি বলছি, কাজ যাকে দেয়া হয় আমরা ওই কাজ সে করতেছি কিনা সেটাকে আমরা এক্সপ্রেস করার জন্য বলি অ্যাকাউন্টেবিলিটি, সে কাজটা করে আনতেছি কিনা, কাজটা কমপ্লিট করতে পারতেছি কিনা। সো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একদম নিচের দিকে বেশি থাকে, উপরের দিকে কম থাকে। কারণ যারা কাজ করে তাদের অ্যাকাউন্টেবিলিটি বেশি। অ্যাকাউন্টেবল ওয়ার্ডটা মাথায় রাখবেন, অ্যাকাউন্টেবল। যেমন আপনার পার্টনার
তার ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য রেসপন্সিবিলিটি, সে রেসপন্সিবল। কিন্তু অ্যাকাউন্টেবল কে? অ্যাকাউন্টেবল হচ্ছে তার ফিল্ড লেভেলে যারা কাজ করছে তারা। কারণ যখন কাজটা রিভিউ করবে তখন সে ফিল্ড লেভেলের লোকজনের সাথে বসবে কাজটা রিভিউ করতে, বিকজ কাজটা তারা করছে, তারা অ্যাকাউন্টেবল। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। এখন আমরা চলে যাবো যে আর্কিটেকচার অফ দ্য অর্গানাইজেশন। আর্কিটেকচার মানে এখানে ছবিতে বুঝতে পারতেছেন যে কি সুন্দর অনেক তালা, তারপর এক এক তলায় সোফা আছে, এক এক তলায় রুম আছে। অর্গানাইজেশনও এই ধরনের আর্কিটেকচার আছে, সেটা মানে মানুষের আর্কিটেকচার, কে কোন পদে কোন পজিশনে আছে সেটাকে বলা আর্কিটেকচার। আর্কিটেকচার থাকলে কি সুবিধা? আর্কিটেকচার থাকলে হচ্ছে এই 5টা সুবিধা। হ্যাঁ, ক্লিয়ার গোল থাকা যায়, কোঅর্ডিনেট করা যায়, যে ইটস এ কমন সেন্স ভাষা, আমরা আর্কিটেকচারে চলে যাই। সো আর্কিটেকচার পড়ার আগে আমরা একটা জিনিস, একটা থিওরি একটু বুঝবো। এই থিওরিটা মিস্টার মিন্সবার্গ, আমি গত ক্লাসে বলছিলাম যে এই ভদ্রলোকের খাওয়া দেয় কাজ কম থাকে ছিল মনে হয়, অনেক ম্যানেজমেন্টের থিওরি দিয়ে গেছে আমাদেরকে পড়ার জন্য। এখন আমাদের কিছু করার নেই, আমাদেরও পড়তে হবে। এই মিন্সবার্গ এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার বোঝার জন্য সে আহ, একটা কি বলে একটা থিওরি দিছে। সে থিওরি নাম দিছে 6 বিল্ডিং ব্লকস। মানে বিল্ডিং ব্লকস এর বাংলা কেন যায় না, যাই হোক 6টা স্তম্ভ আর কি অর্গানাইজেশনাল স্ট্রাকচারের। সে 6টা ভাগে ভাগ করছে। আহ 6টার মধ্যে মেইন হইতেছে 3টা, বাকিগুলো সাপোর্টিং। ওকে, সে 3টা হইতেছে এই চিত্র আপনি দেখতে পাচ্ছেন, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, মিডল লাইন, অপারেটিং কোর। এটা হচ্ছে মেইন হইতেছে এই 3টা। আর সাপোর্ট হইতেছে যে ডিমের মতো দেখতেছেন, টেকনো স্ট্রাকচার, সাপোর্ট স্টাফ, আর উপরে দেখেন আইডিওলজি। এই তিনটা হচ্ছে সাপোর্টিং। এই 3টা আর এই মেইন 3টা মিলে হয় 6টা। এই 6টাকে সে বলতেছে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের বিল্ডিং ব্লকস, মানে মূল স্তম্ভ। মানে এই 6টা থাকতে হবে, আদারওয়াইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার ফল করে। মানে এই 6টা থাকলে একটা কোম্পানির বলা যাবে সে পারফেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার বিল্ড করছে। এখন আমরা ওয়ান বাই ওয়ান শিখি সে এই বিল্ডিং ব্লক গুলা দিয়ে সে কি বুঝাইছে। ঠিক আছে, সে বলতেছে যে প্রত্যেকটা কোম্পানিকে এই 6টা বিল্ডিং ব্লকস ফলো করতে হবে, আদারওয়াইজ সেই কোম্পানি সাকসেসফুল হবে না। মানে তার কথা হইতেছে এটা, বাই নেচার এই 6টা জিনিস থাকবে। তো নাম্বার 1 ছিল হচ্ছে আমাদের নাম্বার 1, আমরা নিচের থেকে শুরু করি, অপারেটিং কোর। অপারেটিং কোর মানে হচ্ছে নিচের দিকে ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদেরকে বলা হয় অপারেটিং কোর। সে বলতেছে যে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিচের দিকে কাজ করার লোক রাখতে হবে এবং সেটা স্ট্রাকচারালি সাজাইতে হবে। নিচের দিকে লোক ছাড়া কোনো কোম্পানি কাজ করতে পারবে না, উইচ ইজ ট্রু। আমার কোম্পানিতে লেবার ছাড়া কিছুই হবে না। আমার কোম্পানিতে মেইন কাজ করে লেবার, আমার কোম্পানির মেইন খরচ হচ্ছে লেবার। বুঝতে পারছেন? সো অপারেটিং করে হচ্ছে নিচের দিকের এমপ্লয়ি যারা। তারপর হচ্ছে মিডল লাইন আমরা একটু আগে বুঝাইছি মিডল লাইন বলতে কারা। আর স্ট্র্যাটেজিক অ্যাপেক্স মানে হচ্ছে টপ লেভেল এমপ্লয়ি, সিইও। সে বলতেছে এই স্ট্রাকচারটা, এই 3টা স্ট্রাকচার হচ্ছে কমন এবং এই 3টে মাস্ট বি থাকতে হবে। সাথে 3টা এক্সট্রা থাকতে হবে। এক্সট্রা গুলো হইতেছে, একটা হচ্ছে সাপোর্ট স্টাফ, একটা হচ্ছে টেকনো স্ট্রাকচার, একটা হচ্ছে আইডিওলজি। সাপোর্ট স্টাফ মানে সে বলতেছে যে প্রত্যেক থাকলে ভালো চলবে, এই জন্য এটাকে বলে সাপোর্ট স্টাফ। টেকনো স্ট্রাকচার মানে হচ্ছে টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার থাকতে হবে, যেমন সফটওয়্যার ইউজ করা জানতে হবে। তারপরে টেকনোলজিক্যাল কথাবার্তা, কি টেকনোলজিক্যাল একটা সাইটে একটা কোম্পানি চিন্তা ভাবনা করতে হবে, একটা ডিপার্টমেন্ট রাখতে হবে যারা কিনা সফটওয়্যার বানাবে, তারপর সেই সফটওয়্যার মনিটর করবে। সেই ধরনের একটা কি বলে এটাকে, একটা জিনিস থাকতে হবে। লাস্ট হচ্ছে আইডিওলজি মানে হচ্ছে, আমরা মনে আছে আমরা কোনো একটা চ্যাপ্টারে পড়াইছিলাম যে কালচার নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। তো সে বলতেছে একটা কোম্পানিতে স্ট্রাকচার তখনই ভালো হবে, দেখেন এই ছবিতে দেখেন আইডিওলজি সবার মাথার উপর ছাতার মতো আছে। সে বলতেছে যে মিস্টার মির্জা বলতেছে আইডিওলজিটা সবার ছাতার মতো থাকবে, বিকজ এটা ছাড়া পুরা সবকিছু ফল করবে। মানে এই আইডিওলজি মানে হচ্ছে বিশ্বাস, আইডিওলজি মানে হচ্ছে কালচার, এটা ছাড়া
কোনো কিছু করে লাভ হবে না। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা কোম্পানিতে আলাদা আলাদা আইডিওলজি থাকে। আমার কোম্পানিতে এক ধরনের আইডিওলজি, আমার কোম্পানিতে এক ধরনের কালচার, মাল্টিনেশনাল কোম্পানিতে আরেক ধরনের কালচার, ইউনিভার্সিটি এক ধরনের কালচার। এক একটা আপনাদের আপনি ফ্যামিলির কথা চিন্তা করেন না, এক এক ফ্যামিলি আর এক ফ্যামিলি থেকে ডিফারেন্ট। এক একটা ফ্যামিলিতে এক এক ধরনের কালচার ডেভেলপ হয়, বা এক একটা জেলাতে এক এক ধরনের কালচার। তো কোম্পানি ভেদেও কালচার ডিফারেন্ট হয়, এবং এই কালচার এইটাকে অ্যাভয়েড করা যাবে না। এটা আপনার বানায় নিতে হবে। ইফ ইউ সে যে আমাদের এখানে সব কালচার আমরা বিশ্বাস করি না, আমরা খালি কাজ করি, নো নো নেভার। আপনার কালচার আছে, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি মনের অগোচরেই কালচার ডেভেলপ করে বসছেন, যেটা হচ্ছে আপনি স্বীকার করেন না। তার মানে হচ্ছে আপনার কালচার ভালো না আর কি, মেইন কথা হচ্ছে এটা। আর যারা ভালো কোম্পানি তারা কালচার নিয়ে ইনভেস্ট করে, তারা তাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বিভিন্ন ধরনের কোলাবোরেশন করে, তারা বিভিন্ন ধরনের মিট আপে যায়, বিভিন্ন ধরনের পিকনিক অ্যারেঞ্জ করে, সো দ্যাট তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ গঠন হয় একজন একজনের সাথে। এটা খুবই চেষ্টা করে অনেক কোম্পানি। আর আমি যেসব কোম্পানি চাকরি করি, এরা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর, আপনার পিকনিকে যাবেন, মালিক পক্ষ চিন্তা করবে এত টাকা দিয়ে সিআর রাখছি, সে পিকনিকে চলে যাবে। সো ইটস এ ডিফারেন্ট পারসেপশন। হ্যাঁ, এমএনসি একভাবে চিন্তা করে, লোকাল কোম্পানি একভাবে চিন্তা করে। দিস ইজ কল আইডিওলজি। ওকে, তারপর হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। মানে সামনের দিকে আমরা আরো যখন কিছু স্ট্রাকচার নিয়ে পড়বো, তখন এই ধরনের ভোকাবুলারি গুলো আসবে। যখন আসবে তখন পড়াই দিব না। একটা জিনিস এখন শুধু পড়াই, দুইটা পড়াবো, উপরে দুইটা, বাকিগুলা যখন আমি বিভিন্ন থিওরি পড়বো তখন ডিসকাস করবো। ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে কাজ, যেটা যেটাতে ভালো সেটাতে ভাগ করে দেওয়া। যেমন আপনাদের মধ্যে ডিভিশন অফ ওয়ার্ক আছে। আমরা যখন কোনো একটা টিমে কাজ করতে যাই, কে হাত তুলছেন, কিছু বললে বলেন। তো কিছু বলবেন, হাত তুলছেন আসসালামু কেন? আলাইকুম স্যার। স্যার স্লাইডটা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম, স্যার, বলেন। স্লাইডটা দেখা যাচ্ছে না। স্যার স্যার স্লাইডটা দেখা স্লাইড যাচ্ছে দেখা না। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, বাকি স্লাইড দেখা যাচ্ছে। তাহলে হয়তো আমার ল্যাপটপের সমস্যা হতে পারে। তাহলে আপনার ল্যাপটপের সমস্যা, আচ্ছা, আপনি ঠিক আছে একটু স্যার, তাহলে রিস্টার্ট মনে হয় করে আমার দেখেন। ল্যাপটপের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো আমরা কন্টিনিউ করি। ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে, আমি যেটা বলছিলাম, আপনারা যখন কোনো অডিটে যান, দেখবেন যে সিনিয়র আপনাদেরকে একই কাজ বারবার দেয়, বিকজ আপনি কাজে পটু। যে ট্যাক্সে ভালো তাকে ট্যাক্সি দেওয়া হয়, এটাকে বলে ডিভিশন অফ ওয়ার্ক। যদিও এটার একটা নেগেটিভ ইফেক্ট আছে, যে আপনি যখন শুধু একই কাজ বারবার করবেন তখন আপনার লার্নিং কমে যাবে। বাট দিস ইজ দ্য রিয়েলিটি। যখন মানে এটা আমার সময় আমি ফেস করছি। আমি ফিক্সড অ্যাসেট দেখতাম, আমি যে ক্লায়েন্টে যেতাম আমাকে বলতো ফিক্সড অ্যাসেট দেখো। সে তো হয়তো আমরা একটা সময় বলছি যে না, আমরা শুধু ফিক্সড অ্যাসেট দেখবো, আমরা অন্য কিছু দেখবো। বাট এই কনসেপ্টটার নামই হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। এটাতে চিন্তা করে যে ওকে আর এত ট্রেনিং মিনিং দেওয়া লাগবে না, ও যাবে ফটফট কাজ করবে। বুঝতে পারছেন? ডিভিশন অফ ওয়ার্কের এই একটা সুবিধা, যে মালিক পক্ষ ডিভিশন অফ ওয়ার্ক করে একটা কাজ বারবার করবে, একটা কাজ ইফিসিয়েন্টলি করবে, দ্রুত করবে। আরেকজনকে শেখানোর টাইম আমার নাই। দেন স্কালার চেন ওয়ার্ডটাও পরবর্তীতে পাবেন। এইসব ওয়ার্ড গুলা জানা ভালো, বিকজ এগুলো পিওরলি ম্যানেজমেন্ট রিলেটেড ওয়ার্ড। এগুলো এমসিকিউতে আসলে আহ, একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনারা ভেবে থাকেন কি এটা সবারই একটা সহজাত প্রবৃত্তি, বলবো আমি, যে আমাদের এই বিজনেস ফাইন্যান্স আর টেকনোলজি এক্সামটা আমরা মনে করি কোশ্চেন পরে পরে উত্তর দিয়ে দিবো, এত পড়াশোনার কি দরকার আছে। বুঝতে পারছেন? এটা ধরেন আমরাও করছি এক সময়। আমরা আমরা মানে আপনাদের মতো করি নাই, কারণ সুযোগ ছিল না, আমাদের কিন্তু মুখস্থ লিখতে হইতো, তখন আমরা এতটা আসলে গা ছেড়ে থাকতে পারতাম না, কারণ লিখতে তো হবে ভাই। ওখানে তো ডিরেক্ট কোশ্চেন বলে দিবে, তো লিখতে তো হবে। বাট আপনাদের মধ্যে এখন এমসিকিউ হওয়ার কারণে আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ঠিক আছে, বিজনেস ফাইন্যান্স টেকনোলজি জন্য তো পড়া লাগবে না, কোশ্চেন পরে পরে অ্যান্সার করে দিব। আর না মাথা চিন্তা করবো, পরীক্ষা হলে বসে বসে কমন সেন্স দিয়ে অ্যান্সার করে দিবে। পারবেন শুধু যদি একটা টার্ম জানা থাকে, শুধু যদি আমার ক্লাসের লেকচারটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আসলেই পারবেন। এত এত প্যারাও নিতে হবে না। স্লাইডে এত কিছু ডিসকাস করে রাখছি যে বই খোলার সময় না পাইলেও চলবে। অ্যাটলিস্ট আমি যে চ্যাপ্টার গুলা দেখাচ্ছি, স্লাইড গুলাতে 60টা 70টা করে স্লাইড দেখাচ্ছি। এতগুলো স্লাইড কেন হয়েছে রে ভাই? এতগুলো স্লাইড হয়েছে বিকজ আমি বই থেকে কোনো থিওরি বাদ দিইনি, সব নিয়ে এসছি। যদি সব পড়াবো, কিছু যদি না পড়ায় সেটা বলে দেবো, নিজের পড়ে নেবেন, তার স্লাইডে থাকবে। যেমন একটু আগে একটা স্লাইড পড়াই নেই, আপনারা পড়ে নেবেন, আমি দেখাবো না। এটা হচ্ছে তেমন কিছু
আমাকে এত বলার দরকার নেই আমি মনে করি, বাট এটা থাকবে এখানে। স্কেলার চেনটা হইতেছে লাইন অফ অথরিটি, টপ টু বটম যে একটা লাইন অফ অথরিটি ফলো করা হয়, এটাকে বলা হয় স্কেলার চেন। লাইক সিইও থেকে একদম ফিল্ড লেভেল পর্যন্ত এই যে অথরিটি লেভেলটা উপর থেকে নিচে নামতেছে, এইটাকে বোঝানোর জন্য একটা টার্ম ইউজ করা হয়। এটাকে বোঝানোর জন্য একটা টার্ম ইউজ করা হয়, সেটাকে বলা হয় স্কেলার চেন। আদার অ্যাপ্রোচেস দেখে নিয়ে আসবো না, আমরা এখন ডিরেক্টলি চলে যাই কি কি ধরনের স্ট্রাকচার হয়, ঠিক আছে। সো এখানে কি বলছে, দেয়ার আর থ্রি মেইন মেথডস অফ কমিউনিকেটিং দ্য স্ট্রাকচার অফ দ্য বিজনেস। ওকে, আপনি একটা কোম্পানিতে অডিট করতে যখন যাবেন, আপনাকে যদি আপনি যখন জিজ্ঞেস করবেন যে আপনার কোম্পানির স্ট্রাকচারটা কি, তখন সে আপনাকে বলবে স্ট্রাকচার বুঝতে হলে আমাদের অর্গানাইজেশন চার্ট নেয়, রাইট। এই চার্টটা এরকম হয় কিছুটা ছবির মতো। So আপনি চার্ট দেখে আপনি স্ট্রাকচার বুঝতে পারবেন। আবার আপনার যদি বলেন যে না চার্ট দিতে পারবো না, আপনার আমাদের ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখে নেন, তো আপনি ম্যানুয়াল থেকেও পাবেন। অথবা এরকম হতে পারে যে জব ডিসক্রিপশন ধরাই দিল যে সিইও জব ডিসক্রিপশন, এটা সিইও জব ডিসক্রিপশন, ওখান থেকে আপনি পেয়ে যাবেন যে কোম্পানির স্ট্রাকচার কি। তো এটা হচ্ছে এই স্লাইডের মেইন জিস্ট। দেন আমরা কি করবো, ওকে এখন চাপে চলে গেছে না, এখন আমরা সেকশন 3 শুরু করবো, যেখান থেকে আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়াশোনা শুরু। তার আগে আমি 5 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, ব্রেক, আমার একটু পানি খেয়ে আসবো। সো জি স্যার, 5 অবশ্যই। মিনিটস, 5 মিনিটস, ওকে। ওকে স্যার। অবশ্যই স্যার। ওকে স্যার। অবশ্যই। সামাদ ভাই কি আছেন? সামাদ ভাইকে কি কি লাগবে বলেন। কই আমি কত গানা নাবিলা আপনাকে তো আপুকে বলি মেল নাই। বুঝি নাই, আবার বলেন। আপনাকে তো বলতেছি বলা নাবিলা, হয়নি। আপনাকে বলা হয়নি মানে সামাদ ভাইরে এখানে খুঁজলে হইব, মেসেজ দেন। হ্যাঁ নুরজাহান আপু বলেন। বলতেছি নাবিলা আপুকে মেল পাইছেন এর ওই যে হ্যাঁ আমি কালকেই আপনার, পেয়ে গেছি, ও মেইল আজকে মেসেজ আমার, দুইটাই। হ্যাঁ হ্যাঁ আজকে আমারটা আসছে। আচ্ছা, আমরা তো পেলাম না। কনগ্রাচুলেশনস, এই জন্য আপনার ট্রিট দেওয়া উচিত না আচ্ছা নাবিলা আপু, নাকি? আমরা ট্রিট তো তাহলে পেলাম আপনার, না মেসেজটা, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমি আপনার সাথে এখন আর কথা বলবো না। আপনি সামাদ ভাইরে খুঁজছেন না, তখন বলছিলাম যে কি কিসের জন্য আপনি আরে কোনো রাগ কথা করতেছেন বললেন। কেন আপু আপনি? আমি আচ্ছা, রাগ আমি বলি, করছি। আমরা তো পেলাম না নাবিলা আপু, আমাদেরটা আসবে রিসেন্টলি। আসবে আসবে আসবে, আসবে আসবে আসবে, চিন্তা সবারটাই করেন আসবে। নাই, সবারটাই আসবে। বললো না 28 আপনাদের তারিখ আমি পর্যন্ত ক্লিয়ার লিস্ট যারা করবে। তাদেরটা আগে আসছে, বাকি স্টুডেন্টদের পরে আসবে। ও আচ্ছা আচ্ছা। আমি একটু হ্যাঁ বলি, মাসুম ভাই, সবাই ওয়েট করেন, আস্তে আস্তে সবারটাই রেকর্ড হচ্ছে, পরে সবারটাই আসবে, একটু ওয়েট করেন। চিন্তার কোনো কারণ নাই, সবাই এসিএ হয়ে যাবে, সরি এফসিএ। আপনারা আগে হন, আমরা পরে হবে না হয়। দোয়া করেন আল্লাহ। এই দোয়া করেন কেন যে আপনারা আগে হন আমরা পরে হব? দোয়া করেন সবাই একসাথে হব। আর সবাই একসাথে হলে এফসি এর মান কমে যাবে, আপনি আবার কি বলেন? আমরা আগে হই, সবাই তারপর আপনারা আস্তে আস্তে হন, সমস্যা নাই, আমাদের জন্য দোয়া করেন। ওটাই ওটাই, নূরজাহান আপু বুঝতেছে না বিষয়টা। নূরজাহানের আপু মনটা অনেক দয়ালু, এর জন্য বুঝে না। কি করব ভাই, ছোট মন রাখতে পারি না।
আসসালামু আলাইকুম স্যারের লেকচার জি বলুন ভাই। কি ব্যাপার? আচ্ছা বলছি ভাই কি স্যার হচ্ছে স্যার লেকচার গুলো খুঁজতেছিলেন? লেকচার দিছে নাকি? স্যার ব্রেক দেন নাই, স্যার 2 মিনিটের সরি জন্য একটু পানি খেতেছে। ও ওকে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে এই স্যারের জন্য আপনি জানেন না কত ফার্মা থেকে পারাইছে, দ্রুত করে চলে আসছে, স্যারের ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে শুক্রিয়া। ওয়েলকাম। আপনারা আছেন? ইয়েস জি স্যার। স্যার আছে, জি স্যার। জি স্যার আছে। জি স্যার। তো মিলবার্গের যে একটু আগে স্ট্রাকচারটা পড়লাম আমরা, হ্যাঁ, ওই স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানানো যায়, যেটা কারেন্টলি বিভিন্ন অর্গানাইজেশনে বিলং করে। তো ওই বিল্ডিং ব্লকস থেকে আমরা রাইট নাও বিভিন্ন কোম্পানিতে আমরা 5 ধরনের স্ট্রাকচার পাই। যেমন নিচে 1 2 3 করে দেয়া আছে। হ্যাঁ, স্ট্রাকচার গুলো হচ্ছে সিম্পল স্ট্রাকচার, যেটাকে অন্টারপ্রিনিউরিয়াল বলে, ফাংশনাল বলে, ফাংশনাল মানে মেশিন ব্যুরোক্রেসি, ডিভিশনালাইজড, প্রফেশনাল ব্যুরোক্রেসি এন্ড ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই 5 ধরনের স্ট্রাকচার নর্মালি হয়ে থাকে। এই 5 ধরনের স্ট্রাকচার আমরা ওয়ান বাই ওয়ান গো থ্রু করি এবং এক্সাম্পল দিয়ে বুঝবো যে এই স্ট্রাকচার গুলো দিয়ে কি বোঝানো হচ্ছে। প্রথমত যেটা আহ, প্রথমটা হচ্ছে এন্টারপ্রিনিউরিয়াল বা সিম্পল স্ট্রাকচার। নাম শুনে বুঝতে পারতেছেন যে ইটস ভেরি বেসিক এন্ড সিম্পল হবে। মোটামুটি ছোটখাটো বিজনেস গুলা এই স্ট্রাকচার ফলো করে, যেখানে মালিক নিজেই একটা স্টার্ট আপ শুরু করে দিল, ছোট বিজনেস শুরু করে দিল, সেই সব কন্ট্রোল করে। সেটা একটা ছোট মুদি দোকান থেকে শুরু করে আপনার যে কোনো একটা মিডিয়াম টাইপের একটা বিজনেস চিন্তা করেন, যেখানে সব মালিক তখন নিজেই সামলায়। এখানে আলাদা করে তেমন লেয়ার নাই। মানে ধরেন ফাইন্যান্সের জন্য আলাদা ডিপার্টমেন্ট, এইচআর এর জন্য আলাদা ডিপার্টমেন্ট, দেয়ার ইজ নাথিং, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সিম্পল স্ট্রাকচার। সো এটা কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আপনাদের নিজেদের জন্য। আপনারা আমি আগেই বলছি, স্লাইডে আছে, সো দ্যাট আপনি পড়তে পারেন। বাট আমাকে এগুলো আমি এইসব রিডিং পড়াইতে আমি পছন্দ করি না। আমি শুধু আপনাকে মূল থিমটা বলে দিব, বাকি এখান থেকে কি কি গোত্র করতে হবে সেটা আপনি জানেন, আপনি বুঝবেন। হ্যাঁ, এভাবেই আমি বলে দেবো। সিম্পলের পরে আপনি পরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। ধরেন এর থেকে একটু বড় কোম্পানি যখন হয়ে যাবে, ধরেন আপনি একটা ছোট একটা স্টার্ট আপ শুরু করছিলেন, আপনার কোম্পানির নাম ছিল পাঠাও। সো এই আস্তে আস্তে এই ছোট কোম্পানিটা আস্তে আস্তে বড় হয়ে গেল। যখনই বড় হয়ে যায় তখন আপনি ফিল করলেন, আরে আমার তো একটা এইচআর ডিপার্টমেন্ট দরকার, আমার লোক ভালো নিতে হবে। আপনি চিন্তা করলেন, যদি আপনি একটা প্রোডাকশন কোম্পানি শুরু করেন, আপনি চিন্তা করলেন আমার তো একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আলাদা দরকার, যারা শুধু প্রোডাকশন নিয়ে মাথা কামাবে। মার্কেটিং লাগবে, আমার এইচআর লাগবে, আইটি লাগবে, রাইট?
আচ্ছা, আজানটা শেষ হোক। এক মিনিট। ওকে, মেশিন ব্যুরোক্রেসি ফাংশনাল স্ট্রাকচার যেটা বলতেছিলাম, ব্যবসা বড় হবে তখন আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট লাগবে, তখন ওই ডিপার্টমেন্ট গুলাকে আপনি সাজাবেন, তখন তখন ওই স্ট্রাকচারটাকে বলা হবে ফাংশনাল স্ট্রাকচার বা মেশিন ব্যুরোক্রেসি স্ট্রাকচার। নাম শুনে বুঝতে পারতেছেন, ফাংশনাল মানে বিভিন্ন ধরনের ফাংশন ইনভলভ, মানে ফাংশন নয় ডিপার্টমেন্ট ইনভলভ, বিভিন্ন ধরনের কাজ ইনভলভ। এক এক ডিপার্টমেন্টের কাজ এটা এরকম। ফাইন্যান্সের কাজ এইচআর করতে পারবে না, ফাইন্যান্স গিয়ে আবার আইটি কাজ করতে পারবেন না, যে যার ফাংশনে সীমাবদ্ধ। তো এখানেও কিছু অ্যাডভান্টেজ, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকবে, দেখে নেবেন আপনারা। তারপর হচ্ছে প্রফেশনাল ব্যুরোক্রেসি। প্রফেশনাল ব্যুরোক্রেসি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ এন্টিটি, কথা চিন্তা করেন। যারা মানে নামটা একটু গভীরভাবে লক্ষ্য করেন, এখানে
একটা ওয়ার্ড আছে, প্রফেশনাল। প্রফেশনাল। এবং এখন চিন্তা করেন আপনার 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 ডিগ্রিটা কি? আপনার ডিগ্রিটা কিন্তু একটা প্রফেশনাল ডিগ্রি। এটা কিন্তু কোয়ালিফাইড একটা ডিগ্রি, কোয়ালিফাইড প্রফেশনাল ডিগ্রি, রাইট? সো যখন কোনো একটা কোম্পানিতে মানে প্রফেশনাল লাগে কিছু স্পেসিফিক কাজ করার জন্য, তখন যে ধরনের মানে লেভেল গুলো ক্রিয়েট হয়, সেই ধরনের কোম্পানিগুলো প্রফেশনাল ব্যুরোক্রেসি ফলো করে। যেমন হসপিটালে আপনার শুধুমাত্র তারাই কাজ করতে পারবে যারা কিনা একদম এমবিবিএস পাস করা। শুধু এমবিবিএস পাস করলে হবে না, বিভিন্ন ধরনের অজস্র ডিগ্রি নিতে হয় ডাক্তারি পড়তে হলে। ডাক্তারি পাস করা খুবই কঠিন একটা, এমনিতেই 6 বছর পড়াশোনা করতে হয়, তারপর আবার এতগুলো ডিগ্রি নিতে হয়। আদারওয়াইজ আপনি শুধু এমবিবিএস পাশে ডক্টরের কাছে কখনোই যাবেন না, ঠিক আছে? তো আমি সেই তুলনায় মনে করি আমাদের আমাদের ডিগ্রি অনেক সোজা। সত্যি কথা বলতে, একটা ডাক্তার 6 বছর এমবিবিএস পাস করে সে ইন্টার্নশিপ করে 1 বছর মাত্র 18,000 টাকা। তিনি বিলিভ দিস, আচ্ছা, তাও করলো, ভালো কথা। তারপরেও সে চেম্বার টেম্বার খুলতে পারবে না, তারপরে তার আরো কতগুলো যে ডিগ্রি নিতে হয়। তারপর তার মেইন ডিগ্রি হইতেছে এমডি নামে ডিগ্রি নিতে হয়, সেটা আরো 3 বছর খেয়ে ফেলবে। এমডির পরে সবচেয়ে বড় ডিগ্রি এফআরসিপিএস, এফসিপিএস। এফসিপিএস নিতে হবে। এফসিপিএস কেনার জন্য আরো সময় যাবে, হচ্ছে আরো 5 to 6 ইয়ার্স। সেই তুলনায় কম্পেয়ারিং তাদের থেকে আমাদের যদি চিন্তা করি, সেই তুলনায় কষ্টটা আমাদের একটু বেশি না। হ্যাঁ, এবং আল্লাহ রহমতে আমাদের রিওয়ার্ডও ভালো আছে। হ্যাঁ, অবভিয়াসলি ডাক্তার যখন খুবই পপুলার হয়ে যায়, এবং ডাক্তারদের আর্লি স্টেজ ইনকাম কম, তাদের ইনকামটা শুরু হয় হচ্ছে মিডল লাইফের পর থেকে, লাইক আফটার 45। এরপর থেকে তাদের ইনকামটা থেকে ভালো। বাট যেখান থেকে আসলাম, যে হসপিটালে কিন্তু আপনার স্পেসিফিক স্পেশালাইজড ডাক্তার, সার্জন এরা ছাড়া চাকরি করতে পারে না। তো এদের এইসব কোম্পানি যে স্ট্রাকচারটা ফলো করে তাদেরকে বলা হয় প্রফেশনাল ব্যুরোক্রেসি, কারণ তারা প্রফেশনাল ছাড়া কাউকে রিক্রুট করে না। প্রফেশনাল দিয়েই এক একটা ডিপার্টমেন্ট সাজায়। ধরেন চক্ষু ডিপার্টমেন্ট, তারপর চর্ম ডিপার্টমেন্ট, মানে আর কত ধরনের আছে না, ডিপার্টমেন্ট আছে না ডাক্তারদের। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি থাকবে? অন্য কোনো লোক থাকবে? পিওরলি ডাক্তার থাকবে। তারপর আপনি সিএ ফার্মাসি, সব পার্টনার সিএ, সবাই প্রফেশনাল। এই ধরনের অর্গানাইজেশন গুলা যে স্ট্রাকচার ফলো করে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে প্রফেশনাল ব্যুরোক্রেসি। তো এইটা আমরা একটু ডিটেল পড়ি, ফিচার গুলা কি কি হয় এই ধরনের প্রফেশনাল ব্যুরোক্রেসি কোম্পানিগুলোর। যেখানে শুধুমাত্র স্কিলড প্রফেশনাল মানুষজনরাই চাকরি করে, ঠিক আছে? ডিসিশনস আর ডিসেন্ট্রালাইজড। ওকে, এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড পাইলাম আমরা, যে ডিসেন্ট্রালাইজড। আমি বলছিলাম কিছু কিছু টার্ম আমরা পাবো যখন আমরা পড়াবো, তখন পড়বো। এখানে একটা টার্ম আসছে ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড মানে, আমি একদম এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা কথা বলছিলাম, একটা গ্রামীণ ফোন এক্সাম্পল দিয়েছিলাম, যে গ্রামীণ ফোনের যদি ধরেন একটা ছোটখাটো না, ধরেন মেজর একটা ডিসিশন নিতে হয় যে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কারে দিয়ে বানাবো। তারা এই অ্যাডভার্টাইজমেন্টটা কারে দিয়ে বানাবে এটার জন্য সিইও এর কাছে চলে যায় না অ্যাপ্রুভালের জন্য। তাদের মধ্যে ওই ধরনের কাজের ফ্রিডম, কাজের ইন্ডিপেন্ডেন্স দেয়া আছে, তারা জায়গায় বসে সে নিজের কাজের ডিসিশন নিজে নিতে পারবে, রাইট? তো এখানে এই যে কনসেপ্টটা কথা বললাম, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। যদি আপনাকে ডিসিশনের জন্য আপনার স্যারের কাছে যাইতে হইতো, তাহলে আপনাকে বলবো সেন্ট্রালাইজ, নট ডিসেন্ট্রালাইজ। যেমন ধরেন আমাদের কোনো কিছু প্রবলেম হলে আমরা পার্টনার কাছে চলে যাই, সিএ ফার্মে। তা আমাদের গুলো হচ্ছে সেন্ট্রালাইজ, নট ডিসেন্ট্রালাইজ। তারপর প্রফেশনাল ব্যুরোক্রেসির 3 নাম্বারটাও তো ডিসকাস করছি। হ্যাঁ, ট্রেনিং মেনিং করতে হয়, ম্যানেজমেন্ট প্রোভাইড সাপোর্ট। ওকে, ম্যানেজমেন্ট প্রোভাইড সাপোর্ট 4 নাম্বার ফিচারটা দেখেন, ম্যানেজমেন্ট প্রোভাইড সাপোর্ট, নট ক্লোজ সুপারভিশন। একজন ডাক্তার কিভাবে কি কাজ করবে এটার জন্য কেউ রিভিউ করার জন্য বসে নাই, রাইট? সো ম্যানেজমেন্ট সাপোর্ট দেয়, আপনাকে জিজ্ঞেস করে আপনার কি লাগবে, আপনার অপারেশন রুমে আপনার অপারেশন থিয়েটার লাগবে, ওকে উই উইল ম্যানেজ ইট। কিন্তু সে অপারেশন কিভাবে করতেছে সেটার জন্য সে রিভিউয়ার পাঠায় না, দেখো তো অপারেশন ঠিকভাবে করতেছে কিনা, ঠিক আছে? এই ধরনের কোম্পানি এই ধরনের মনিটরিং এ যায় না।
So this is professional bureaucracy. Example দিছি PwC অ্যাকাউন্টিং ফার্ম অথবা কোনো একটা হেলথ কেয়ার কোনো একটা ইনস্টিটিউট এক্সাম্পল দিয়েছি আমি। তো দিস ইজ প্রফেশনাল ব্যুরোক্রেসি। নাও ম্যাট্রিক্স স্ট্রাকচার, এটা বুঝতে একটু সময় লাগবে। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা কি? ম্যাট্রিক্স স্ট্রাকচারটা হচ্ছে যখন আপনার বস দুইটা, সেটাকে বলে matrix। একটু চিন্তা করেন এই কথাটা কি বললাম, বস আমার মধ্যে দুইটা লাগবে, বসে একটাই এই তাকে যারা মিলে সে কাজ করে। আসলে কিছু কিছু কোম্পানি থাকে স্ট্রাকচার একটা কোম্পানি দেখে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম করে স্ট্রাকচার। ছবিটা দিকে একবার লক্ষ্য করেন, ছবিটা দিকে যদি লক্ষ্য করেন একবার দেখবেন উপর দিকে কালো কালারের ডিরেক্টর অফ প্রোডাক্টস, ডিজাইন, ভাইস প্রেসিডেন্ট ডিজাইন, ভাইস প্রেসিডেন্ট ম্যানুফ্যাকচারিং, ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, এটা সবাই কিন্তু বস। ওকে, স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা শোনা যাচ্ছে না? সবাইকে একমত? স্যার, এখন ঠিক আছে স্যার। এখন কি হচ্ছেন? না স্যার, না স্যার, এখন আবার বোঝা যাচ্ছে না স্যার। না স্যার, এখন বোঝা যাচ্ছে না। এখন দূর থেকে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? এখন তো ঠিক জি আছে স্যার। কথা। জি স্যার, জি স্যার, স্যার, এখন জি ঠিক স্যার। আছে। আচ্ছা আচ্ছা। তো উপরে কালো বক্সে যারা দেখতেছেন তারা সবাই হইতেছে বস। ওকে, আবার নিচে দেখেন প্রোডাক্ট ম্যানেজার এ, প্রোডাক্ট ম্যানেজার বি, প্রোডাক্ট ম্যানেজার সি। এইটা এক্সাম্পলটা যদি আমি দিই, ধরেন ইউনিলিভার কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে না? ইউনিলিভারের কয়েকটা প্রোডাক্টের নাম বলেন তো, দেখি কে কতটুকু ব্র্যান্ড চিনেন। ইউনিলিভারের প্রোডাক্ট চিনেন না আপনারা? হুম, স্যার পেস্ট, পারফিউম, অনেক কিছুই তো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতে বললাম কি কি আছে। আরে ভাই, আপনি তো বাসায় যা ইউজ করেন সবই তো মোটামুটি ইউনিলিভারের। আপনি ক্লোজ আপ জি ইউজ করেন স্যার, ইউনিলিভারের, ম্যাক্সিমামই আপনি তো সাবান ইউজ করেন ইউনিলিভারে ইউজ করে ইউনিলিভারের। থাকি। আপনার আপনি জি বাসায় যা স্যার, ইউজ লাক্স, করেন মোটামুটি ব্র্যান্ডের, লাক্স সাবান কাদের? ইউনিলিভারের। তারপর আপনি চা খাইতেছেন ইউনিলিভারের। আপনি জি স্যার, ক্লোজ আপ, রেক্সোনা, এগুলো সব ইউনিলিভারের। ওদেরকে বলা হয় যে ফাস্ট মুভিং কনজিউমার গুড কোম্পানি। মানে বাসায় আপনার যা লাগে সবই দেখবেন ইউনিলিভারের ব্র্যান্ডের। আচ্ছা, আবার আপনি পিউরিট কিনতেছেন, পিউরিট ইউনিলিভারের। যেটার জন্য বলতেছিলাম বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের ম্যানেজার আছে ওদের। ধরেন লাক্স ব্র্যান্ডের যে ম্যানেজার, লাক্স, ও শুধু সাবান নিয়ে পড়ে থাকে, আবার শুধু সাবান না, শুধু লাক্স নিয়ে পড়ে থাকে। ও বলাই হইতেছে যে ও লাক্স ব্র্যান্ডের ম্যানেজার। ওকে, তো ওর কথা চিন্তা করেন। ও ও ধরেন এই ও তো ম্যানেজার, ওর আন্ডারে আবার অনেকে আছে না, কাজ করতেছে না? তাহলে ওর আন্ডারে যারা কাজ করতেছে ওকে কাজ দেয় লাক্স ম্যানেজারের, প্রোডাক্ট ম্যানেজারও দেয়, আবার উপরে যেসব বসদের কথা বললাম ওরাও দেয়। মানে প্রোডাক্ট ম্যানেজার তো হতেছে একজন ব্যক্তি, সে শুধু লাক্স নিয়ে কাজ করে, তার আন্ডারে এমন একটা স্টাফ আছে যে কিনা যার বস কিনা হতেছে লাক্স ম্যানেজারের, লাক্স প্রোডাক্ট ম্যানেজার, যার বস, তার বস। ওকে, তো তাকে নির্দেশনা দেয়, ইনস্ট্রাকশন দেয় লাক্স প্রোডাক্ট ম্যানেজার। কাকে দেয়? যে হচ্ছে স্টাফ। আবার এই স্টাফকে ভিপি ফাইন্যান্সও বলবে এই তুমি এই ক্যালকুলেশনটা করে নিয়ে আসো। ওকে বলবে না আমি করবো না, বলতে পারবে না। সে যদিও একটা প্রোডাক্ট লাইনের মধ্যে আছে, শুধু এই প্রোডাক্ট নিয়ে থাকে, কিন্তু ফাইন্যান্স যখন বলবে আমার একটা লাক্সের ক্যালকুলেশন দরকার, তখন কিন্তু কি করবে? সে তখন বলবে এই তুমি
এই ফাইন্যান্সিয়ালি ক্যালকুলেশনটা করে নিয়ে আসুন। তাহলে এই লোকটার জন্য যে স্টাফটার কথা বললাম, ওর কিন্তু বস হয়ে গেলেন দুইটা। উপরে যারা আছে সবাই ওর বস, আবার ওর নিজের একটা বস আছে, প্রোডাক্ট ম্যানেজার, ও তার বস। এই ধরনের সিচুয়েশনে যেমন আমার এক্সাম্পল দেয়, আমার কোম্পানিতেও আমি বলবো যে আমার ম্যাট্রিক্স অর্গানাইজেশন আমি আছি, আমার কোম্পানিতে সিইও আছে। ওকে, আমার কোম্পানিতে সিইও আছে, উনি উনি আমাকে যে কোনো কাজে ডাকে, ওনার কাজ আমি করি, বাট আমি আবার অ্যাপয়েন্টেড বাই চেয়ারম্যান। ঠিক আছে, আমাকে চেয়ারম্যান স্যারকে ডিরেক্টলি রিপোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমার বস হয়ে গেলো দুইজন। তো এই ধরনের যখন সিচুয়েশন হয়ে যায় যে বস হয়ে যাবে দুজন আপনার, তখন এই সিচুয়েশনটাকে বলা হয় ম্যাট্রিক্স স্ট্রাকচার। সব কোম্পানিতে এরকম থাকে না, এটাকে একটা হাইব্রিড মডেল বলা হয়। অলরাইট, এটা সব কোম্পানিতে থাকে না যে আপনার বস দুইটা, তখন আপনাকে 2 বছরের আন্ডারে কাজ করতে হবে সাইমultaneously। এমন না যে আপনি একজনকে ছেড়ে দেবেন, একজনের ধরে থাকবেন। কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে এই ধরনের স্ট্রাকচার ফলো করা হয় না। এই ধরনের স্ট্রাকচারের অনেক অসুবিধা আছে। ঠিক আছে, এই অসুবিধাগুলো নেক্সট স্লাইডে পাবেন। আরে যাচ্ছে না কেন? এই যে ম্যাট্রিক্স স্ট্রাকচার, এই যে মডার্ন আর ফ্লেক্সিবল স্ট্রাকচার, ঠিক আছে, এইসব কথাবার্তা আমি বলে ফেলছি। ফিচারটা দেখেন, আপনার যখন দুইটা বস থাকবে তখনই আপনার ম্যাট্রিক্স স্ট্রাকচার হবে। সিম্পল কথা, একদম সিম্পল। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি গুগলের ইঞ্জিনিয়াররা তার ফাংশনাল হেডকেও রিপোর্ট করে, আবার প্রজেক্ট লিডকেও করে। প্রজেক্ট লিড মানে হচ্ছে ধরেন সে ইউটিউবে কাজ করতেছে, সে ইউটিউব পার্টে নিয়ে বিজি, হ্যাঁ, অথবা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছে, সে অ্যান্ড্রয়েডের যিনি দায়িত্বে আছে সেও তার বস, আবার তার নিজস্ব একটা বস আছে যে কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিরেক্টর, সেও তার বস। এই ধরনের ক্ষেত্রে এই সিচুয়েশন গুলাকে বলা হয় ম্যাট্রিক্সের ডিসঅ্যাডভান্টেজটা আছে, কারণ আপনাকে ডুয়াল রিপোর্টিং করতে হচ্ছে, কারণ আপনার কনফিউশন আড়াই যাচ্ছে, আমার যেটা মাঝে মাঝে হয়। তারপর পাওয়ার কনফ্লিক্ট হয়। হচ্ছে মানে আপনি নিজেও বুঝবেন না আপনার কার কাছে পাওয়ার এক্সারসাইজ করবেন আপনি, কারণ আপনি কার পাওয়ারে চলবেন। আমরা তো কারো না কারো পাওয়ারে চলি, যে আমাকে আমার বস এটা, কিন্তু আপনার তো তখন বস দুইটা, আপনি কার পাওয়ারে চলবেন? হ্যাঁ, তো 2 বছর পাওয়ার আবার চলতে গেলে 2 নৌকা পাওয়া হয়ে গেল না। So, এই 2 নৌকার পাওয়ার ব্যাপারটা হয়ে যায় যখন ম্যাট্রিক্স স্ট্রাকচার থাকে। ডিসিশন স্লো হয়, কারণ দুইজনের ডিসিশন লাগে, একজন ডিসিশন দিলেই হয় না, দুইজনের ডিসিশন লাগে। ওকে, হাই ম্যানেজমেন্ট কস্ট, ঠিক আছে, এটা তো আমি ছিলাম। দেন আমি বলতেছি যে, আমি না, বই বলছে যে কোনো স্ট্রাকচারই পারফেক্ট না। এমন না যে একটা কোম্পানিতে শুধুমাত্র একটা স্ট্রাকচার ফলো করে এবং এরকম কোনো বাধ্যবাধকতা নাই। একটা কোম্পানি ফর এক্সাম্পল ম্যাট্রিক্স ফলো করতেছে, তার মানে এই না সে প্রফেশনাল ব্যুরোক্রেসি ফলো করতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এরকম কোনো IFRS নাই যে একটা ফলো করা একটা ফলো করা যায় না। যেমন এখানে এক্সাম্পল কি দিলাম, অ্যাপল ইউজ করে ম্যাট্রিক্স, ধরেন ইউনিলিভার অ্যাপল ম্যাট্রিক্স ইউজ করে ফর ইনোভেশন টাইপ অফ থিং। তখন ইনোভেশন যখন করতে হয় তখনই তার প্রোডাক্ট ম্যানেজারের সাথে তার কাজ থাকে। আদারওয়াইজ তো তার কাজ হইতেছে সব ডিপার্টমেন্টের সাথে, সব ডিপার্টমেন্টের হেডটাই তার বস, অথবা তার নিজস্ব বস থাকতে পারে। কিন্তু যখনই সে ডিজাইন করতে বসে তখন তার বস হয়ে যায় দুইটা, ডিজাইনের বস আছে, তার আবার নিজের বসও আছে। ইউনিলিভার ধরেন প্রোডাক্ট যখন ইয়ে করে তখন সে এক লেভেল ফলো করে, PwC ফলো করে প্রফেশনাল ব্যুরোক্রেসি। সো ইট নট নেসেসারি যে একটা সিঙ্গেল পারফেক্ট স্ট্রাকচার নামে কিছু আছে। এক একটা কোম্পানি এক একটা জিনিস ট্রাই করে দেখে তার কোনটা তার সাথে যায়। সো স্টার্ট আপ কোম্পানি তো অবশ্যই সিম্পল স্ট্রাকচার ফলো করবে, কিন্তু সে যদি মনে করে যে না, আমি স্টার্ট আপ হিসেবে কি হচ্ছে, আমার লাগে মেশিন ব্যুরোক্রেসি, মানে আমার লাগবে হচ্ছে, হ্যাঁ, মেশিন ব্যুরোক্রেসি লাগবে। মেশিন ব্যুরোক্রেসি মানে হচ্ছে ফাংশনাল, যেটা আমি ছোট কোম্পানি তো কি হচ্ছে, আমার IT ডিপার্টমেন্ট আলাদা থাকতে হবে, আমার HR ডিপার্টমেন্ট আলাদা থাকতে হবে, আপনাকে কেউ আটকাবে না তো, ইউ ক্যান ডু ইট। সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন একটু আগে বলছি, তারপর আবার একটু বলি। ডিসিশন যখন সেন্ট্রালি, যেখানে একজন নেবে সেটা সেন্ট্রালাইজেশন মিন্স মোর কন্ট্রোল, লেস ফ্লেক্সিবিলিটি। নিচে লেখা আছে দেখেন,
এখানে সেন্ট্রালাইজেশন ইকুয়াল টু মোর কন্ট্রোল লেস ফ্লেক্সিবিলিটি। অবভিয়াসলি যখন আপনাকে শুধুমাত্র একজন মানুষই ঘুরাবে, একজন মানুষই সবকিছু করবে, তখন আপনার ওনার প্রতি আপনার মুখাপেক্ষিতা বেড়ে যাবে না? আপনার ওনার সাইনের জন্য সারাদিন বুঝে থাকতে হবে, ওনার সাইন না হলে কিছু করতে পারবেন না। সেন্ট্রালাইজেশন হইলে কোনো একটা কোম্পানিতে ডিসিশন মেকিং এর জন্য একটু প্যারা খাইতে হয়। আর যদি ডিসেন্ট্রালাইজড হয়, ধরেন ডিসিশন মেকিং ফাস্টার হবে, ফ্লেক্সিবিলিটি বেশি আপনার। সো দিস ইজ সেন্ট্রালাইজেশন। এটা নিয়ে আর আলাদা করে ভাগ করছে জিওগ্রাফি সেন্ট্রালাইজেশন, অথরিটি সেন্ট্রালাইজেশন, তুমি গিয়ে দেখে নিয়েন। এটা পরে স্প্যান অফ কন্ট্রোল কতটা স্লাইড আসছে, 25 নম্বর স্লাইডে। স্প্যান অফ কন্ট্রোল বানাইতেছে ভাই আপনার আন্ডারে কয়জন লোক কাজ করে। সিম্পল কথা, আপনার আন্ডারে কয়জন লোক কাজ করে এটাকে বলা হয় স্প্যান অফ কন্ট্রোল। যদি আপনার আন্ডারে বেশি লোক কাজ করে সেটার নাম আছে, কম লোক কাজ করলে একটা নাম আছে। আপনার আন্ডারে যদি মাত্র 2টা লোক কাজ করে যাবে, অনলি 2 পিপল, তাহলে বলা হবে যে ন্যারো স্প্যান, মানে খুব সরু। আপনার আন্ডারে যদি অনেকগুলো লোক কাজ করে, সে ফর এক্সাম্পল 10 জন, এখানে এক্সাম্পল দিলাম 10 জন, তখন সেটাকে বলা হবে ওয়াইডার স্প্যান। এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। আপনার আন্ডারে 3 জন কাজ করলে যে সুবিধা, আর 10 জন কাজ করলে কি সুবিধা অসুবিধা, সেটাই হইতেছে আমরা এখন ডিসকাস করব। আমার আন্ডারে রাইট নাও কাজ করতেছে মোর দেন 12 পিপল, সিনিয়র জুনিয়র মিলে মোর দেন 12 পিপল। তো আমারটা পড়তেছে হচ্ছে ওয়াইড স্প্যানের মধ্যে। আবার আমি যখন ফার্মে ছিলাম তখন আরো বেশি ছিল। আমার আমার আন্ডারে প্রায় মোর দেন 20 পিপল ইউজ টু, মানে 20টা সিএসসি এবং স্টুডেন্ট মিলে 20 জনের উপরে কাজ করতো আমার সাথে, যাদের ম্যানেজার ছিলাম। ওটা আরো ওয়াইড স্প্যান। ওয়াইড স্প্যান হলে প্রথম দিকে তো আমার ওয়াইড স্প্যান ছিল না, শুরুর দিকে আমার আন্ডারে মাত্র 3-4 জন ছিল, তখন আমার ন্যারো স্প্যান ছিল। ন্যারো স্প্যান হলে সুবিধা কি, আপনি ওদেরকে কন্ট্রোল করতে পারেন, আপনি থেকে প্রবলেম 1-to-1 বুঝতে পারেন, আপনার সাথে কমিউনিকেশন ভালো হয়। একটু একটু পরে এইসব কথা বলা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি অগ্রিম বলে দিচ্ছি আপনাদেরকে। আর যখন ওয়াইড স্প্যান হয়ে যাবে, যখন আপনার অনেক লোক কাজ করবে, তখন আপনি এদেরকে 1-by-1 কন্ট্রোল করতে পারবেন না, যেটা আমি করতে পারি না। আমি কয়জনের সাথে ডেইলি বসবো? আমার অফিস ঘন্টা হইতেছে মাত্র 10 ঘন্টা। আমার আন্ডারে যদি 12 জন কাজ করে, আমি সবাই যদি হাফ এন আওয়ার করে সময় দিত, আমার সারাদিনে কাজ করা লাগবে না। ঠিক আছে, সবাই যদি সবার প্রবলেম নিয়ে আমার কাছে আসে, আমি কিছুই করতে পারবো না, আমার নিজে কাজ করতে পারবো না, আমি ওরা ভালো করে কিছু বুঝাতে পারবো। ঠিক আছে, সো এই স্প্যান অফ কন্ট্রোল আশা করি বুঝতে পারছেন না, আপনার আন্ডারে কয়জন সাবঅর্ডিনেট কাজ করতেছে। দিস ইজ স্প্যান অফ কন্ট্রোল। এই স্প্যান অফ কন্ট্রোলের মধ্যেই ওই থিওরিটা আমরা আবার রিকল করার চেষ্টা করি, স্কেলার চেইন। এখানে কি বলছে দেখেন, the span of control is closely linked to scalar chain, the hierarchy of command from the most senior to the most junior level. আমি বলছি না আপনার আন্ডারে কয়জন লোক কাজ করে, আপনার আন্ডারে কয়জন লোক কাজ করে, আপনি সবার উপরে নির্দেশনা দিবেন, আপনি কমান্ড দিবেন। এই যে আপনি এজ এ সিনিয়র, আপনি জুনিয়রদেরকে কমান্ড দিচ্ছেন, এই থিওরিটাকেই বলা হয়, এই থিওরিটাকেই বলা হয় স্কেলার চেইন। যে সিনিয়র জুনিয়রকে আদেশ দিচ্ছে কিছু করার জন্য। এই যে এটাই তো নিয়ম, এটাই তো হবে, উল্টাটা তো হয় না কখনো। উল্টাটা হইলে হয়তো বা নাম অন্যটা হইতো, কিন্তু এই যে সিনিয়র জুনিয়রকে আদেশ দিচ্ছে, কমান্ড দিচ্ছে, তুমি এটা করে নিয়ে আসো, এটাই এই থিওরিটাকেই বলা হয় স্কেলার চেইন। এটা মাথায় রাখবেন, এটা অনেক গুরুত্ব সহকারে এই ওয়ার্ডটা আমি বলি, যাতে এই ওয়ার্ডটা নিয়ে একটা এমসিকিউ আসলে আপনি কনফিউশন না পড়ে যান। এবং আসতেই পারে, ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ড আদার দেন, মানে এটা কোনো রেগুলার ওয়ার্ড না। স্প্যান ওয়ার্ডটা শুনে আপনি বুঝতে পারবেন যে স্প্যান মানে হচ্ছে পরিধি, ন্যারো মানে হচ্ছে সরু পরিধি, ওয়াইড মানে হচ্ছে, ওয়াইড মানে তো ওয়াইড, এটা বাংলা কিন্তু বিস্তীর্ণ মনে হয়, বিস্তীর্ণ পরিধি। হ্যাঁ, স্কেলার চেইন ওয়ার্ডটা পরে আপনি কোনোভাবে এটা বাংলা বের করতে পারবেন না, এবং এটা দিয়ে কোনো এমসিকিউ আসলে আপনার আপনার কোনোভাবেই রিলেট করতে পারবেন না যে আসলে এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে। ওকে, নেক্সট স্লাইডে যাই।
টল অ্যান্ড ফ্ল্যাট অর্গানাইজেশন। স্প্যান অফ কন্ট্রোল থেকে টল অ্যান্ড ফ্ল্যাট অর্গানাইজেশন আসছে। যখন আপনার ন্যারো স্প্যান বেশি হবে তখন সেই কোম্পানি স্ট্রাকচারটা হয়ে যাবে টল। সে ফর এক্সাম্পল আপনার কোম্পানিতে জেনারেল ম্যানেজার একজন আছে, তার আন্ডারে যদি 10 জন জেনারেল ম্যানেজার থাকে, এই 10 জন ডিজিএম থাকে, ওই 10 জন ডিজিএম এর প্রত্যেকের আন্ডারে আবার আরো 5টা করে এজিএম থাকে, ওই প্রত্যেকটা এজিএম এর আন্ডারে যদি আবার আরো 10টা করে ম্যানেজার থাকে, তাহলে এই কোম্পানির যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটাকে বলা হবে ফ্ল্যাট স্ট্রাকচার। ফ্ল্যাট ফ্ল্যাট মানে কি? ভোতা। ওকে। আর টল মানে কি হবে? টল মানে হইতেছে একজন জিএম, তার আন্ডারে 2 জন ডিজিএম, 2 জন ডিএম এর ডিজিএম এর আন্ডারে 1 পিস করে এজিএম, 1 পিস এজিএম এর করে আন্ডারে 1 পিস ম্যানেজার। তো এই যে স্ট্রাকচারটা দাঁড়াবে এটা এরকম সরু লম্বা, হ্যাঁ এরকম হবে, এটাকে বলা হয় টল স্ট্রাকচার, মানে লম্বা। আর ফ্ল্যাট কখন হবে? একজনের আন্ডারে 20 জন কাজ করতেছে। সো এটাকে আমরা একটু আগে একটা নামে বলছি একটু আগে, ওয়াইড স্প্যান। এই ওয়াইড স্প্যান সম্পন্ন কোম্পানিগুলোকে বলা হয় দে আর অ্যাডপ্টিং ফ্ল্যাট স্ট্রাকচার। আর ন্যারো স্প্যান যারা অ্যাডপ্ট করে তাদেরকে বলা হয়, সেই সকল কোম্পানিকে বলা হয় টল স্ট্রাকচার। আপনারা আমার সাথে আছেন? কথাবার্তা শুনতেছেন? জি স্যার জি স্যার, আছি। শুনতেছি। থ্যাংক ইউ, আপনারা অনেক মনোযোগী। জি স্যার। তো ফ্ল্যাট টল নিয়ে আবার আর করবো না, এখানে মোটামুটি ডান। এইখানে একটু বোরিং কিছু কথাবার্তা আছে, হ্যাঁ এটা আসলে বোরিং। আমরা এখন দুইটা টাইপ অফ, আমাদের মোটামুটি একটা টাইপের পড়াশোনা শেষ, এখন আমরা এখন নতুন পড়াশোনা শুরু করব। যে অর্গানাইজেশনকে দুইটা টাইপে ভাগ করা হয়েছে, বেসিক্যালি মেকানিস্টিক এন্ড অর্গানিক অর্গানাইজেশন। এই যে এই দুই ভদ্রলোক, ভদ্রলোকদের নাম মুখস্থ করে লাভ নাই, আমাদের সময় নষ্ট হবে। তারা আমাদেরকে দুইটা টাইপের অর্গানাইজেশন সম্পর্কে জ্ঞান দিচ্ছেন। মেকানিস্টিক, এই ওয়ার্ড গুলো আপনারা একটু আগে পড়ছেন, রিকল করার চেষ্টা করেন। কোম্পানি স্ট্রাকচার যখন আমি পড়াইছি তখন আমাদের একটা স্ট্রাকচার ছিল, ব্যুরোক্রেসি, ফাংশনাল ব্যুরোক্রেসি, রাইট? ওইটা থেকেই তারা একটা মানে নাম দিচ্ছে আর কি, যে মেকানিস্টিক অর্গানাইজেশন নামে এক ধরনের অর্গানাইজেশন আছে, যেগুলা কিনা তারা বলতেছে যে এই ধরনের অর্গানাইজেশন, একটু পয়েন্টারটা নেই, এখানে একটু রিডিং করতে হবে। হ্যাঁ, মেকানিস্টিক অর্গানাইজেশন গুলো হচ্ছে সেই ধরনের অর্গানাইজেশন যেগুলো কিনা স্টেবল এনভায়রনমেন্ট এবং প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট। হ্যাঁ, দে রিলাই অন হায়ারার্কি, স্ট্রিক্ট প্রসিডিউর এন্ড কন্ট্রোল। হায়ারার্কি মানে হচ্ছে স্তর, তারা স্তরে বিশ্বাসী, যেমনটা আমরা ফার্মে আপনারা যেটা বিশ্বাস করেন, যে ম্যানেজারের উপরে আপনি যে খবরদারি করতে যান না, ম্যানেজারের উপরে খবরদারি করার সুযোগ আপনার নাই। ইউ রেসপেক্ট ম্যানেজার, ম্যানেজার আবার তার সিনিয়র ম্যানেজারকে রেসপেক্ট করে। এই যে চেইনটা, এই চেইনটাকে আমরা, এইটাকে তারা বলতেছে যেসব কোম্পানি এই ধরনের চেইন ফলো করে, যারা অনেক স্ট্রিক্ট প্রসিডিউর ফলো করে, যারা অনেক কন্ট্রোলের মধ্যে দিয়ে যায়, ডিসিশন সেন্ট্রালাইজড, এই ধরনের অর্গানাইজেশনকে তারা নাম দিছে, এই দুই ভদ্রলোক টম বার্নস এন্ড জিএম স্টকার, যেদেরকে আমরা বলবো মেকানিস্টিক অর্গানাইজেশন। আর কিছু অর্গানাইজেশন থাকবে যারা অনেক ডাইনামিক এবং র্যাপিডলি চেঞ্জিং, সে ফর এক্সাম্পল এনি টেক কোম্পানি, নেম এনি টেক কোম্পানি, যারা কি র্যাপিডলি চেঞ্জিং, অথবা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, এরা হচ্ছে, এদেরকে ওরা বলতেছে অর্গানিক অর্গানাইজেশন। ওকে, তো মেকানিস্টিক, আমরা কি শিখলাম? মেকানিস্টিক অর্গানাইজেশন মানে হচ্ছে যারা অনেক স্ট্রাকচার্ড, হায়ারার্কি ফলো করে, রুলস এ বিশ্বাসী, কন্ট্রোলে বিশ্বাসী। আর অর্গানিক হচ্ছে যারা একটু ফ্লেক্সিবল, বাট কথা হচ্ছে ফ্লেক্সিবল, টিম ওয়ার্কে বিশ্বাস করে, কমিউনিকেশনে বিশ্বাস করে। ওকে, এইটাই এখানে আবার ফিচার বলছে, মেকানিস্টিক অর্গানাইজেশনের কিছু ফিচার বলছে, যেটা একটু আগে আমি অলরেডি বলছি। অর্গানিক অর্গানাইজেশনের কিছু ফিচার বলছে এখানে, তারা টিম ওয়ার্কে বিশ্বাস করে, তারা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্সটাকে বিশ্বাস করে, তারা ডিসিশন আসে, দে ডোন্ট রিলাই অন দেয়ার বস, তারা নিজেরা নিজের ডিসিশন নিয়ে নেয়। কারণ ডিসিশন নিতে যদি আবার বসের পারমিশন লাগে,
সেটা সেটা দেরি হবে, তাহলে তারা অর্গানিক অর্গানাইজেশনে বিলং করবে না, তাহলে আবার সেটা মেকানিস্টিক অর্গানাইজেশন হয়ে যাবে। তো এমসিকিউ আসলে কিভাবে আসতে পারে? এমসিকিউ আসলে আসতে পারে একটা 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 কনসেপ্ট দিয়ে বলতে পারে যে হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ডু ইউ থিঙ্ক দিস ইজ। সো পড়তেছি মাত্র দুইটা, অর্গানিক আর মেকানিস্টিক, বাকি দুইটা বানায় দিবে। সো যে জানে সে জানে কোনটার মধ্যে পড়বে, বাকি দুইটা অপশন হয়তো ফাও থাকতে পারে। ওকে, সো এই স্লাইডে কম্পারিজন করছি, দিস ইজ ফর ইউ কম্পারিজন। এখানে এইটা নিয়ে অনেক কিছু বলছি, আমি অনেক স্লাইড বানাইছি, বাট ঘুরে ফিরে কথাটা আমার সেম। ওকে, ঘুরে ফিরে কথা সেম। সো ওই যে মেকানিস্টিক অর্গানাইজেশন একটা ওয়ার্ড আমি বারবার উচ্চারণ করি, ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি। হ্যাঁ, এবং আপনারাও আহ, এই ওয়ার্ডটার সাথে অনেকবার আপনারা শুনবেন, ব্যুরোক্রেসি, সরকারি অফিসে ব্যুরোক্রেসি বেশি, এই অফিসে ব্যুরোক্রেসি বেশি, ওই অফিসে ব্যুরোক্রেসি বেশি। এই ওয়ার্ডটার আবিষ্কার হচ্ছে একজন সোশিওলজিস্ট, ম্যাক্স ওয়েবার। উনি এই ওয়ার্ডটাকে নামকরণ দিয়েছেন আর কি বেসিক্যালি। এই ব্যুরোক্রেসি মানে হইতেছে যে সকল কোম্পানি অনেক ফর্মাল, ওই যে মানে এই ব্যুরোক্রেসি কারা করে, একটু আগে যে এক্সাম্পল দিলাম মেকানিস্টিক অর্গানাইজেশন তারা করে। তো এই ব্যুরোক্রেসি মানে হচ্ছে যারা অনেক ফর্মাল, অনেক রুল বেসড সিস্টেম ফলো করে। যে কোনো টপ টপ ফার্ম, টপ সিএ ফার্ম গুলা দেখবেন যে অনেক ফর্মাল, অনেক রুল বেসড। আমার মনে আছে আমি যখন সিএ ফার্মে প্রথম ঢুকি তখন আমি ভাই ফুল আমি ফর্মালি ছিলাম। আমার প্যান্টটা ছিল হচ্ছে গ্যাবার্ডিন প্যান্ট, সেটাও সেটাও কিন্তু আমাদের ফার্ম অ্যালাউ করে নাই। এটা আমি জাস্ট ড্রেস আপের দিকে বলতেছি, হ্যাঁ ড্রেস আপের ক্ষেত্রে বলতেছি যে ইউ ক্যান নট ইভেন ওয়্যার গ্যাবার্ডিন প্যান্ট, ইউ হ্যাভ টু ওয়্যার ফুল ফর্মাল প্যান্ট। ওকে, সো এই ব্যুরোক্রেসি মানে এটা সেরকম একদম ফুল ফর্মাল, ফুল স্ট্রিক্ট, ফুল রুল বেসড যেসব কার্যপ্রণালীগুলো আছে সেগুলোকে বলা হয় ব্যুরোক্রেসি। সো এই ব্যুরোক্রেসির কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলা আপনারা দেখে নেবেন, এখানে 7টা ক্যারেক্টারিস্টিক্স আপনি পাবেন। তারপর ব্যুরোক্রেসি থাকলে কি সুবিধা, না থাকলে কি থাকলে অসুবিধা কি দেখবেন আপনারা। এন্ড ওয়ান্স অ্যাগেইন অর্গানিক অর্গানাইজেশন নিয়ে এখানে ডিটেইলে কথাবার্তা বলছি, ওখানে শর্ট করে কথা বলছিলাম। অর্গানিক অর্গানাইজেশন হচ্ছে একদম পুরো ব্যুরোক্রেসি টোটালি ডিফারেন্ট। তারা অনেক এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিজেদেরকে চেঞ্জ করে ফেলে। খুব পারফেক্ট এক্সাম্পল গুলোর নাম এখানে বলা আছে, গুগল, নেটফ্লিক্স, স্পটিফাই, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে অর্গানিক অর্গানাইজেশনে কি বলছে এখানে, অর্গানিক অর্গানাইজেশন রিলাই অন 3 মেইন কন্ট্রোল। আচ্ছা, ওকে, অর্গানিক অর্গানাইজেশনে তিনটা কন্ট্রোল তাদের আছে। একটা হচ্ছে স্ট্যাটাস, একটা কমিটমেন্ট, একটা হচ্ছে শেয়ার্ড ভ্যালুজ এন্ড কালচার। ওকে, স্ট্যাটাস আছে এদের, এরা একটা স্ট্যাটাস মেনটেন করেছে না, বিকজ তারা অর্গানিক অর্গানাইজেশন, দে বিলিভ অন লার্নিং, দে বিলিভ অন ইনোভেশন। সো ট্যালেন্টেড লোকজনরা কাজ করবে এখানে। লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গুগল, মানে এটা স্বপ্নের চাকরি আমাদের জন্য, রাইট? সবাই স্বপ্ন দেখে গুগলে চাকরি করে। হ্যাঁ, এবং আমাদের ফ্যামিলি টেন্ডেন্সি আছে, আমাদের টিপিক্যাল বাবা মাদের, আমাদের সবারই, নট টিপিক্যাল, সবারই বলা যায় একই অবস্থা। আমরা গুগলের মতো কোম্পানি খোলার থেকে আমরা গুগলের চাকরি করাটাকে বেশি সম্মানিত মনে করি, রাইট? আমাদের কপাল খারাপ আসলে। আপনার একটা বন্ধু যদি মনে করেন আজকে একটা ব্যবসা শুরু করে, আর আপনি আপনি শুরু করলেন একটা ভালো জায়গা থেকে চাকরি, জানেন যেই ছেলেটা নতুন ব্যবসা শুরু করলো, তারা বাবা মা মনে করবে আরে ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করাইলাম, ছেলেটা বিপথে চলে গেল। 90% বাবা মা এই কথাটা বলবে। আর যে ছেলে ধরেন 20,000 টাকার চাকরিতে জয়েন করলো, সে সাকসেসফুল। আমাদের টেন্ডেন্সি এই পর্যায়ে আমরা আসি, এবং এবং এটা অনেক বছর ধরেই ধরেন ডেভেলপ হয়েছে আর কি। এটা থেকে আমরা সরে আসতে হলে আমাদের মনে হয় জেন জিরা যখন বাপ মা হবে, জেন আলফারা যখন বাপ মা হবে, তখন হয়তো বা এটা
রিমুভ হইতে পারে, কারণ এখন এআই এর যুগ আসতেছে। নেক্সট প্রজন্ম এমনিতেই আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, নেক্সট প্রজন্ম মানে জেনজিরা, জেন আলফারা অনেক আনপ্রেডিক্টেবল। তারা আসলে হয়তোবা এই ধরনের চিন্তাধারা থেকে তাদের ছেলেমেয়েরা মুক্তি পাবে আর কি। আচ্ছা, এই গেল স্ট্যাটাস। এরপর আসতেছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে হচ্ছে, ভাই যেহেতু এটা একটা ডাইনামিক কোম্পানি, ডাইনামিক মানে অর্গানিক অর্গানাইজেশন অনেক ডাইনামিক হয়। ডাইনামিক মানে হচ্ছে তারা অনেক ফ্লেক্সিবল হয়। কোম্পানি বারবার বলে না ভাই সকাল 8টায় আসতে হবে, লাইক আমার কোম্পানি সকাল 8টায় যাইতে পারে ভাই, 8টায়, 8টা মানে 8টা। আর একটা আইটি কোম্পানিতে আপনি যখন মন চায় তখন ঢুকেন, দে ডোন্ট কেয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাজ করে দিবেন, যে বাসায় বসে করেন, রাত 3টা বাজে ওইটা করেন, ডেইলি কাজ ডেলি করে দিলেন, ওরা আপনার গুনবেও না আপনি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন নাকি না দিচ্ছেন। আর আমার এখানে আমি কাজ করি কি মানা করি, সকাল 8টায় আমার থাম দিতে হবে। ওকে, সো ওই ধরনের কোম্পানিতে কমিটমেন্ট বেশি থাকে, বিকজ তারা ওদের এমপ্লয়িকে তারা এমন ভাবে, তারা এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যায় যে তারা অটোমেটিক্যালি কমিটেড ফিল করে। হুম, একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যে আমি যখন সিসি করতাম তখন আমাকে সবকিছুতে বাধ্যবাধকতা করা হতো যে তোমাকে এটা করতে হবে, তোমাকে ওইটা করতে হবে। তখন আমি আই ডিড নট ফিল দ্যাট কাইন্ড অফ অ্যাটাচমেন্ট টু মাই ফার্ম। সত্য কথা যেটা, আই এম ফ্রম একাশন। 3টা বছর আমি, আমার সিনিয়ররা আমাকে আহ, আমাকে ধরেন এরকম হয়েছে, আমাদেরকে 10টার আগে রাত ছাড়ে নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস কোনোদিনও বাসায় 10টার আগে যাইতাম না। ইনফ্যাক্ট শুক্রবারে আসতে হতো মাঝে মাঝে। তো এই যে একটা জোর জবরদস্তি, এতে কিন্তু কমিটমেন্ট আসে না। তারপর যখন সিসি কমপ্লিট করলাম, যখন আমি সিনিয়র হয়ে গেলাম, তখন আমার সিনিয়রটা চলে গেল, তখন আমি বাই ডিফল্ট সিনিয়র হয়ে গেলাম। তখন আমার ডিরেক্ট পার্টনার সাথে কাজ করার সুযোগ আসলো। তখন আমার কমিটমেন্ট লেভেল অন্য লেভেলে চলে গেল, বিকজ আমার মধ্যে ইন্ডিপেন্ডেন্স আসছে। আমি ওই আগের লেভেলের কালচার ফলো করি নাই। আমি আমার ছেলেপেলেকে 5টা বাজছে ছুটি, তারপর তোমার সাথে আমার কোনো কথা নাই। তারপর আমি ফোন দিলেও ফোন ধরবা না, এরকম একটা কথাবার্তা ছিল ওদের সাথে আমার। 5টা বাজছে মানে তোমার ছুটি, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। যদি ক্লোজিং থাকে আমি ওদেরকে রিকোয়েস্ট করতাম আজকের দিনটা আমাদের একটু ওভারস্টে করতে হবে, বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা ছুটি 2 দিন বাড়াই দিবে। তো কি হইতে হতে ওরা বলতো আপনি টেনশন করেন না, আমরা আসছি, দরকার হলে কালকেও থাকবো দরকার হয়। কিন্তু আপনি যখন জোর করবেন তখন কিন্তু আপনার মধ্যে কমিটমেন্ট আসবে। বুঝতে পারছেন? আমি তখন, তারপর আমি ফার্মে আরো আরো সিসি, পরে আমি আরো 5 বছর ছিলাম। তো 5 বছর আমার সবচেয়ে বেস্ট সময় কাটছে। এখনো আমি আমার আমার যখন আমি এখন অন্য একটা চাকরিতে চলে আসছে, স্টিল স্টিল কি বলবো, আমি ওই দিনগুলোর কথা মনে পড়ে যে আমি ফার্মে এতগুলা ছেলেদের সাথে একসাথে কাজ করছি। এটা একটা অন্যরকম একটা ভালো সময় কাটছে, এবং যারা এই ধরনের ভালো সময় দিয়ে যায়, হ্যাঁ, তারা অনেক লাকি। আপনি একটা জিনিস দেখেন, আপনি ভার্সিটিতে পড়েন 4 বছর, 4 কি 4.5 বছর, আপনার সাথে একজনের বন্ধুত্ব হয় 4 বছরের জন্য, 4.5 বছরের জন্য। Whereas আপনি যদি একটা ফার্মে অনেক বছর কন্টিনিউ করেন, আপনি একই মানুষের সাথে 8 থেকে 9 বছর থাকবেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একই টিমের সাথে কাজ করছি 9 বছর। হ্যাঁ, ডবল গ্রাজুয়েশন বলা যায়। So, আমার সাথে তাদের যে বন্ডিং, ওটা অন্য অন্য লেভেলের বন্ডিং আমাদের মধ্যে হয়ে গেছে, এবং আমাদের এই কারণে আমাদের কমিটমেন্টও অন্য লেভেলে চলে গেছে। স্টিল আমার পার্টনার আমাকে যখন ফোন দেয় তখন আমার মধ্যে ওই ওই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে আমরা একসাথে কাজ করতাম। হ্যাঁ, সো এই হচ্ছে মানে অর্গানিক অর্গানাইজেশন নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলছি, বাট দিস ইজ দ্য রিয়েলিটি অফ অর্গানিক অর্গানাইজেশন। এবং প্রত্যেকটা কোম্পানির উচিত অর্গানিক অর্গানাইজেশন হওয়ার মতো চেষ্টা করা, বিকজ যত আপনি রিজিড হবেন তত আপনি এমপ্লয়ি থেকে জোর করে কাজ করাবেন। বুঝছেন? এই হচ্ছে সে অর্গানিক অর্গানাইজেশন। আমরা সামনে আগাই, অ্যাডভান্টেজ করে নিয়ে আপনারা। আমরা লাস্ট, প্রবলি দিস ইজ দ্য লাস্ট সেকশন প্রবাবলি। আরো আছে, যাই হোক, বিজনেস স্ট্রাকচার পড়বো আমরা এখন। আমরা কোম্পানির অর্গানাইজেশন স্ট্রাকচার শেষ করে দেবো। এখন আমরা পড়বো হচ্ছে বিজনেস স্ট্রাকচার। মানে আপনি যখন কোনো একটা বিজনেস করতে যাবেন,
সেটা আপনি কিভাবে করবেন? আপনি একা করবেন, আপনার বন্ধু নিয়ে করবেন, নাকি আপনার কোম্পানি খুলে করবেন? এইটা আমরা এখন শিখবো। সে ফর এক্সাম্পল আপনি এখন নিজে একটা ব্যবসা শুরু করে দিলেন, আপনি একটা একাই, এটাকে বলা হয় সোল ট্রেডারশিপ। এটার নাম হচ্ছে সোল ট্রেডারশিপ বিজনেস। এই বিজনেসটাকে বলা হয় সোল, এক মালিকানা বিজনেস। এই ধরনের অঙ্ক করছেন আপনারা অ্যাকাউন্টিং এ। এই ধরনের সোল ট্রেডারশিপ বিজনেসে মালিক একজনই থাকে, এবং বিজনেস আর মালিক একই ব্যক্তি। এই ওয়ার্ডটা কেন বললাম একই ব্যক্তি? কারণ যখন আপনি কোম্পানির জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার কোম্পানি আর আপনি একই ব্যক্তি হবেন না। কোম্পানিকে তখন ব্যক্তি হিসেবে কাউন্ট করা হবে, কোম্পানিকে তখন আলাদা ব্যক্তি হিসেবে কাউন্ট করা হবে। কোম্পানি যদি কোনো ফল্ট করে, কোম্পানি যদি কোনো খারাপ কাজ করে, তখন মামলা হয় কোম্পানির নামে, কোম্পানির মালিকের নামে না, আনলেস মালিকও জড়িত থাকে। সে ফর এক্সাম্পল আপনি লোন নিচ্ছেন, আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানির নাম এবিসি কোম্পানি, আপনি কোম্পানি লোন নিয়েছেন, সেই লোনটা আপনি ব্যবসা খারাপ হওয়ার কারণে আপনি পরিশোধ করতে পারতেছেন না, আপনি যেখান থেকে লোন নিয়েছেন, ব্যাংক মামলা করবে আপনার বিজনেসের নামে, আপনার কোম্পানির নামে, নট আপনার নামে, যে আমি এই লোকের লোন দিছি, লোন দিতে পারতেছে না। কিন্তু যদি এরকম হয় আপনি কোম্পানির টাকা, ব্যাংকের টাকা মেরে দিচ্ছেন, যেটা আপনারা শুনতে পারেন বিভিন্ন কোম্পানির নামে, সেক্ষেত্রে আপনাকেও ধরবে, সেটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে এই এক্সাম্পলটা দেওয়ার একটাই রিজন, যখন ইউ অ্যাপ্লাই ফর এ কোম্পানি, যে আমার ব্যবসাটাকে কোম্পানি হিসেবে নিবন্ধন করেন, আপনি কার কাছে এই আবেদনটা করেন? আপনি, আমাদের একটা ইনস্টিটিউট আছে, রেজিস্টার জয়েন্ট স্টক অফ কোম্পানি, রেজিস্টার জয়েন্ট স্টক অফ কোম্পানি, RJSC, ওর কাছে আপনি আবেদন করেন যে আমি আমার কোম্পানি নিবন্ধন করতে চাই। আদারওয়াইজ কিন্তু আপনি নিবন্ধিত না। ওকে, তো সোল ট্রেডারশিপ কিন্তু নিবন্ধিত না। সোল ট্রেডারশিপে বিজনেস আর ব্যক্তি একই ব্যক্তি, লোন নিলে ওই ব্যক্তিকেই মামলা করা হবে। এবং আপনার লাইবিলিটি দেখেন কি সুন্দর করে বলা আছে, লাইবিলিটি আনলিমিটেড। আনলিমিটেড মানে হচ্ছে আপনি লোন নিছেন, সাপ্লাই থেকে মাল কিনছেন, ইউ ক্যান নট সে আমার ব্যবসা মাল নিছে, আমার 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 আমি প্রোডাক্ট নিছি আমার ব্যবসার নামে, আপনি ব্যবসাকে ধরেন, এটা আপনি এক মালিকানায় বলতে পারবেন না। আপনি আপনি প্রোডাক্ট নিছেন, তাকে আপনাকেই পে করতে হবে, আপনি ব্যবসা পে, আপনার ব্যবসায়ী পে করবে আপনার থ্রুতে। Your business and you are not a different entity, different person, same person. এটা হচ্ছে সোল ট্রেডারশিপ। ফিচার্স গুলো দেখে নিয়েন, অ্যাডভান্টেজ দেখে নিয়েন। পার্টনারশিপ, পার্টনারশিপ হচ্ছে আপনি আপনার বন্ধুরও বললেন, চল দুই বন্ধু মিলে ব্যবসা করি, এটাকে বলা হবে জেনারেল পার্টনারশিপ। ঠিক আছে, আমাদের যে বইটা, আমি যে বইটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি, ICAEW এর বই, হ্যাঁ, ওখানে আবার লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ নামে একটা পার্টনারশিপ আছে, যেটা আমাদের দেশে নাই। সো এটা পড়া লাভ নাই, এটা আমাদের আসবে না। আমরা শুধু নর্মাল পার্টনারশিপ বুঝি। আমি আর আমার বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলাম, সেই ব্যবসাটা হবে পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে। এই পার্টনারশিপ একটা আবার আপনার নিজের না, এটা কমনওয়েলথ কান্ট্রির মধ্যে সবাই প্র্যাকটিস করে। পার্টনারশিপ অ্যাক্ট নামে আমাদের কোনো অ্যাক্ট নাই। আমাদের ওই সার্ক মুক্ত কান্ট্রি গুলা, কমনওয়েলথ মুক্ত কান্ট্রি গুলা যারা এই পার্টনারশিপ অ্যাক্ট ফলো করে, ওইটি আমরা ফলো করি। সো জেনারেল পার্টনারশিপ হইতেছে ঠিক সেম সোল ট্রেডারশিপের মতোই, লোন নিচ্ছেন, দুই বন্ধু মিলে পরিশোধ করতে হবে, বেসড অন ইওর পার্টনারশিপ রেশিও। 50-50 হলে 50-50 পরিশোধ করবে, আলাদা কোনো মাপ নাই। ঠিক আছে, সোল ট্রেডারশিপের মতোই, কোনো আলাদা কোনো ডিস্টিংগুইশ কিংবা আলাদা কোনো স্বতন্ত্র পার্থক্য নাই। পার্টনারশিপের ক্ষেত্রে আপনার সেপারেট লিগ্যাল এন্টিটি না। সেপারেট লিগ্যাল এন্টিটি মানে হচ্ছে আপনার ব্যবসা এবং আপনার দুই বন্ধু একই ব্যক্তি, আলাদা কোনো ব্যক্তি না। এবং আপনাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, আপনারা কিসে বেসিসে প্রফিটটা ভাগ করবেন। এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট while doing partnership business. লিমিটেড লাইবিলিটি পড়াবো না, এখন আমরা একটু কোম্পানি পড়বো। এগুলা আপনাদের ICAEW বইয়ে নাই, কিন্তু যেহেতু মানে বইয়ে আছে, বইয়ে সেটা কোম্পানি অ্যাক্ট 2006 এর কথা বলা। যদি আপনি বই কিনেন দেখবেন যে 2006 কথা বলা। আমাদের কোম্পানি অ্যাক্ট কিন্তু 2006 না, আমাদের কোম্পানি 1994। তার মানে বইটা ইউকের, তো ইউকের ল হচ্ছে 2006। তো বইয়ের পার্টটা করবেন না, জাস্ট আমার স্লাইডের পার্ট গুলাই পড়লে এই চ্যাপ্টারের জন্য কোম্পানি রিলেটেড যত নলেজ দরকার হয়ে যাবে। সো কোম্পানি যখন আপনি ফর্ম করবেন, আপনি আবেদন করবেন RJSC বরাবর যে ভাই আমার কোম্পানিটাকে তুমি নিবন্ধন করো। এই নিবন্ধন যখন আপনার হয়ে যাবে,
আপনার নামে একটা নাম আসবে, আপনাকে একটা নাম দিতে বলবে, আপনি নাম দিবেন। নাম টাম দেওয়ার পরে আপনার এই যে আরজিসি অ্যাপ্রুভ করে দিল, এটার মাধ্যমে কি হবে, আপনার একটা সেপারেট লিগ্যাল এন্টিটি হয়ে যাবে, মানে আলাদা একটা সত্তা, ব্যক্তি সত্তা হয়ে যাবে। কোম্পানিকে বলা হবে একটা পার্সন, ইটস এ ডিফারেন্ট পার্সন ফ্রম দেয়ার ওনার। ওনাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার, আর কোম্পানি নাম হবে ধরেন এবিসি লিমিটেড। দুইটা টু ডিফারেন্ট পার্সন। সো লাইবিলিটি যখন আসবে, লাইবিলিটি মানে ব্যাংক থেকে লোন নিচ্ছেন অথবা আপনি প্রোডাক্ট কিনছেন, সাপ্লায়ারকে টাকা দিতে বাধ্য অনলি কোম্পানি। কোম্পানি তার ইনকাম থেকে টাকা দিবে, ব্যক্তি দিবে না, ওনার শেয়ার হোল্ডাররা দিবে না। কে দিবে? দিবে কোম্পানি নিজেই। কোম্পানি নিজের ইনকাম হয়েছে না, ইনকাম থেকে দিবে। ঠিক আছে? তারপর ধরেন আপনি মারা গেলেন, শেয়ার হোল্ডার মারা গেল, ব্যক্তি মালিকানা এবং পার্টনারশিপে কি হয়, আপনি মারা গেলেন, আপনার ব্যবসা বন্ধ, শেষ। এখানে আর ইয়ে হয়, এটা আর এই নামে আর ব্যবসা হবে না, রাইট? কিন্তু কোম্পানি ক্ষেত্রে মালিক মারা গেল, কোম্পানি আজীবন চলতে থাকে, এটা মাথায় রাখতে হবে। এটাকে বলা হচ্ছে পারপেচুয়াল সাকসেশন, মানে মালিক চেঞ্জ হয়ে যাবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। না শোনা যাওয়ার তো কোনো কারণ নাই। শুনতে পারতেছেন না? নো হ্যালো, স্যার। ক্লিয়ার না। কতক্ষণ ধরে ক্লিয়ার না? এতক্ষণ তো বলেন না কেউ। এই যে মাত্রই স্যার, এই যে পার্টিকুলার মাত্রই স্যার কি বলেছে? আনক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি বলতেছিলাম যে কোম্পানি নিয়ে কথা বলতেছিলাম। কোম্পানি মানে হইতেছে যে আপনার লাইবিলিটি লিমিটেড। লিমিটেড কতটুকু? যতটুকু আপনি লোন নিছেন ততটুকু, যতটুকু আপনি প্রোডাক্ট কিনছেন ততটুকু, ওকে? অথবা আপনি শেয়ারে যদি শেয়ার কিনছেন কোম্পানির, আচ্ছা যাক, এত ডিপের কথাবার্তা না বলি, শেয়ারের কথাবার্তা এখন ঢোকা দরকার নেই। আপনি যখন কোম্পানি করবেন বড় হয়ে সেকেন্ড লেভেলে, তখন করেন, এত ডিটেল কোনো দরকার নেই। তো কোম্পানি একটা লিগ্যাল পার্সোনালিটি থাকবে, তার আলাদা একটা পার্সোনালিটি থাকবে এখানে। হ্যালো, আছে। কি বলতেছেন বুঝি না আমি। এখনো বুঝেন না কথা? না না স্যার, কথা বোঝা যাচ্ছে। আমি বলতেছি আমাদের লয় তো কোম্পানি একটা আছে এখন, হ্যাঁ হ্যাঁ, কোম্পানি সার্টিফিকেট একটা লেভেল। আছে, কিন্তু এত ডিটেলে পড়বেন না আপনারা। আপনারা একটু টুকটাক করবেন আগে, এখন ও টুকটাক আচ্ছা করবেন, স্যার। ডিটেলে পড়বেন সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেল থেকে আপনাদের কোম্পানি একটু উপরে আপনাদের জাহাজ হইতে হবে, বিদ্যার জাহাজ। ঠিক আছে? জি স্যার, তো বুঝতে এখানে একটু দেখেন লিগ্যাল পার্সোনালিটি এন্ড ওনারশিপ। এখানে কি বলছে যে দ্য কোম্পানি এন্ড শেয়ার হোল্ডার আর টু সেপারেট লিগ্যাল পার্সন। দুই আলাদা সত্তা। এটাই আমি একটু আগে বলতেছিলাম, যখন আপনারা বলতেছেন শুনতে পারতেছেন না। এটাই একটু আগে বলতেছিলাম যে আলাদা সত্তা হবে, কোম্পানি আর মালিক দুই জিনিস হবে। আপনি যদি আজকে একটা প্রোডাক্ট কিনেন, মানে এবিসি কোম্পানি, ধরেন আপনার কোম্পানির নাম এবিসি কোম্পানি, যদি 1 টন কাঁচামাল কিনে এবং সেই টাকা যদি না দিতে পারে, ওই যার থেকে কাঁচামাল কিনছে সে এসে বলতে পারবে না তার মালিক পক্ষকে তুমি টাকা দাও, বলতে পারবে না। সে কোম্পানিকে যে বলতে হবে ভাই আপনি আমার টাকা দেন। মালিক পক্ষ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য লাইবিলিটি, বিকজ দিস আর টু ডিফারেন্ট পার্সন। ওকে। Types of company under Companies Act: private limited company, public limited company, listed company, non-listed public company. হ্যাঁ, এগুলো আছে। আপনারা যা স্লাইডটা গো থ্রু করবেন, আলহামদুলিল্লাহ বুঝে যাবেন। এখানে এখানে এত সুন্দর করেই ডেসক্রাইব করছি। এগুলো বইয়ে নাই ভাই, নিজে আপনার নলেজের জন্য এগুলো দেয়া, জাস্ট নলেজ গ্যাদারের জন্য করবেন। এগুলো এমসিকিউতে আপনাকে এখন টেস্ট করবে না, এই চ্যাপ্টারের জন্য টেস্ট করবে না, দ্যাটস ফর শিওর। আপনার নলেজের জন্য এগুলো আমার দেয়া। ওকে, আমার মোটামুটি কি অবস্থা দেখি কতটুকু আসছি। ওকে, মোটামুটি শেষ। হ্যাঁ, আপনাদের কোনো ব্রেক থেকে আমি দিলাম না। আমি চাচ্ছিলাম যেটা আমি শেষ করে দিতে বাই 9। ডিসঅ্যাডভান্টেজ অফ কোম্পানি, এটাও আপনারা দেখবেন। কোম্পানি ভার্সেস পার্টনারশিপের একটা কম্পারিজন এখানে আছে, ইটস ফর ইউর নলেজ। এখানে একটু দেখি আমরা অ্যালায়েন্স। দেখেন কোম্পানি তো অনেক ভাবে করা যায়। আমি বলছি সোল ট্রেডারশিপ, তারপরে বললাম যে পার্টনারশিপ, তারপরে বললাম যে কোম্পানি। কিন্তু আপনি চাইলে আপনার যখন ব্যবসা বাড়াতে মনে চাইলো, আপনার মনে চাইলো যে ব্যবসাটা আপনি দেশের বাইরে করবেন অথবা আপনি ব্যবসাটা বাড়াবেন, তখন আপনি অ্যালায়েন্স দিতে পারেন, অ্যালায়েন্স করতে পারেন। অ্যালায়েন্স মানে
অ্যালায়েন্স বাংলা কি? অ্যালায়েন্স মানে হচ্ছে অ্যালায়েন্স বাংলা কি হবে? আচ্ছা, অ্যালায়েন্স মানে হচ্ছে আপনি কি বলে এটা, যেহেতু আপনি নিজে করতে পারতেছেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য এনাফ রিসোর্স, আপনি আরেকটা কোম্পানির সাথে আপনি বন্ডিং এ যান, আপনি আরেকটা কোম্পানির সাথে আপনি বন্ধুত্বপূর্ণ একটা কন্ট্রাক্ট করেন, এটাকে বলে অ্যালায়েন্স। সেই বন্ধুত্বপূর্ণ কন্ট্রাক্টের বিভিন্ন নাম আছে এখানে, 1 2 3 4 5, দেখেন এগুলা, এইভাবে আপনি অ্যালায়েন্স করতে পারেন, আপনি জয়েন্ট ভেঞ্চার করতে পারেন, আপনি লাইসেন্সিং করতে পারেন, আপনি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে পারেন, আপনি এজেন্সি করতে পারেন, আপনি কোম্পানি গ্রুপ অফ কোম্পানি বানাতে পারেন, আপনি 5টা জিনিস করতে পারেন, সো দ্যাট আপনি ব্যবসা বাড়াইতে পারতেছেন। সো প্রথমটা যদি আমি বলি জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি এখানে, সনি আর এরিকসন। আপনারা সবসময় সনি এরিকসন একসাথে শুনছেন, আপনারা সনি এরিকসন কি শুনছেন নাম কখনো? মোবাইল কোম্পানি ছিল এক সময়, জি এখন স্যার, বানায় না। মোবাইল কোম্পানি ছিল। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি এরিকসন ছিল একটা মোবাইল কোম্পানি, হ্যাঁ, আর সনি ছিল, সনি সিন্স মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইজ ভেরি ক্যামেরা পপুলার। ব্র্যান্ড ছিল। হ্যাঁ, ওরা ছিল একটা মানে গান রিলেটেড, স্পিকার রিলেটেড, তাদের অনেক প্রোডাক্ট ছিল। ওই যে ওয়াকি টকি না, ওয়াকম্যান, সনি ওয়াকম্যান। ছোটবেলায় আমরা দেখতাম যে, আমরা তখন ছোট ছিলাম যখন, তখন দেখতাম যে টিনেজ যারা, তারা ওয়াকম্যান প্যান্টের মাঝখানে এখানে রেখে তারের হেডফোন দিয়ে গান শুনতো। ইট ওয়াজ ভেরি কুল। এটা যার কাছে আছে তা সে অনেক অনেক রিচ, অনেক স্টাইলিশ বলা যায়, কোমরের মধ্যে ঝুলা রাখতো অত বড় একটা ডিভাইস। সো সনি আর এরিকসন চিন্তা করলো যে তারা একটা জয়েন্ট ভেঞ্চার করবে। জয়েন্ট ভেঞ্চার করার ফলে তারা এমন একটা জিনিস বানাবে যেটা দিয়ে কথাও বলা যায়, গানও শোনা যায়। দেন রিভলিউশন হয়ে গেল, মানে পুরো মার্কেটের মধ্যে কাপাকাপি অবস্থা। সনি এরিকসন মোবাইল বের করছে, এই মোবাইলে গান শোনা যায়, বিশাল জোরে গান বাজতো। তখন এত জোরে মোবাইলে গান বাজতো না কখনো। সনি এরিকসন মানুষ খুশি গেল যে মোবাইলে গান ছাড়তে পারবে, এটা আগে চিন্তাই করতে পারতো না মানুষ, বুঝতে পারছে? তারপর হেডফোন দিয়ে গান শুনলে স্মুথ সাউন্ড, অনেক সুন্দর সাউন্ড। এই যে তারা একটা করলো, তাদের মধ্যে কিছু ডিফিকাল্টিস ছিল যে তারা একজন এক একটা ফিল্ডে তারা বেস্ট। সনি বেস্ট গানে, এরিকসন বেস্ট মোবাইলে। যখন তারা মার্জ হয়ে গেল, তখন তারা মিউজিক ফোন বের করে ফেললো। এইটাই সম্ভব হয়েছে জয়েন্ট ভেঞ্চার মাধ্যমে। সবাই একসাথে মিলে তাদের এক্সপার্টিস গুলো একত্র করে তারা একটা কোম্পানি ফর্ম করে ফেলছে, ঠিক আছে? দিস ইজ জয়েন্ট ভেঞ্চার। তারপর হচ্ছে আপনার লাইসেন্সিং মানে হচ্ছে আপনি একটা দেশে কেএফসি কথা চিন্তা করেন, কেএফসি হচ্ছে আমেরিকান কোম্পানি, কিন্তু আপনি আপনার বাসার পাশে কেএফসি আছে। হাউ ইজ ইট পসিবল? ইটস পসিবল ডিউ টু লাইসেন্সিং এগ্রিমেন্ট। কেএফসি বাংলাদেশের ট্রান্সকম বেভারেজের সাথে লাইসেন্সিং এগ্রিমেন্ট করছে, যেখানে কেএফসি বলছে যে দেখো ট্রান্সকম বেভারেজ, আমি তোমাকে আমার কাঁচামাল বলে দেবো, আমি কিভাবে মিশাই, এই কি করি সব বলে দেবো। তুমি একটা অফিস ভাড়া নাও, তুমি একটা আউটলেট ভাড়া নাও, ডিজাইন করবে এভাবে, আমি তোমাকে মেনু শিখাই দিব, বিনিময়ে তোমার বছরের মাসে যা প্রফিট হবে তার 50% আমাকে দিয়ে দিবা। এই যে একটা এগ্রিমেন্টে গেল কেএফসির সাথে ট্রান্সকম বেভারেজ, এটাকে বলা হয় লাইসেন্সিং এগ্রিমেন্ট। সো মেইন দুইটা পার্ট আমি পড়াই ফেলছি, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, তারপর হচ্ছে এজেন্সি রিলেশনশিপ, এগুলো দ্যাট ওয়াজ ফার্স্ট ইম্পর্টেন্ট। গ্রুপ অফ কোম্পানি হচ্ছে একটা কোম্পানি যখন বিভিন্ন ছোট কোম্পানি বানায়, এটাকে বলা গ্রুপ অফ কোম্পানিজ। যেমন আমাদের কোম্পানিতে অনেকগুলো কোম্পানি আছে। আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি চিটাং বেস্ট কোম্পানি। আমি কিন্তু ঢাকায় না, আমি চিটাং চাকরি করি। আমি চিটাং আসছি 6 মাস হলো। সো চিটাং বেস্ট লোকাল কোম্পানি নাম হচ্ছে কেডিএস। হ্যাঁ, আমাদের অনেকগুলা কোম্পানি আছে, যেমন গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, তারপরে আরো অনেক কিছু আছে। আমি যেরকম চাকরি করি লজিস্টিকে, এরকম অনেকগুলা কোম্পানিকে বলে। এই কোম্পানি প্যারেন্ট কোম্পানিকে, মানে একটা মাদার কোম্পানি আছে, এটাকে বলে প্যারেন্ট কোম্পানি, আর এর আন্ডারে হচ্ছে এতগুলা ছোট গ্রুপ অফ কোম্পানিজ। সো আপনি ব্যবসা এইভাবে বাড়াইতে পারেন। আপনি একটা ব্যবসা করলেন ফ্যাশন রিলেটেড, একটা করলেন লজিস্টিক রিলেটেড। আমাদের আবার কি বলে, ব্যাংক আছে, ব্যাংক আল আরাফা বা কি জানি ব্যাংক আছে। ধরেন এই যে একটা মাদার কোম্পানি এতগুলো ব্যবসা করতেছে,
তো সবই তার ব্যবসা পরিধি বাড়াইছে কিন্তু, রাইট? ইটস এ গ্রুপ অফ কোম্পানি ইজ অলসো এ ওয়ে অফ এক্সপ্যান্ডিং ইউর বিজনেস। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। আশা করি আপনারা 70% হলেও বুঝতে পারছেন, বিকজ একসাথে এতগুলো থিওরি একবারে মাথায় নেওয়া নট difficult obviously, but it's not that much easy also. So thank you. আপনারা অনেকেই উপস্থিত ছিলেন আজকে। আই এম ভেরি হ্যাপি দ্যাট 110 জনের মতো উপস্থিত ছিলেন। হ্যাঁ, আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পার্টিসিপেশন আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, সো আমি এক্সপেক্ট করবো আপনারা এই লেভেলের কমিটমেন্ট ধরে রাখবেন, এই লেভেলের কমিটমেন্ট ধরে বাকি ক্লাসগুলো করবেন, কারণ নেক্সট ক্লাসে আমাদের ম্যাথ শিখতে হবে। নেক্সট ক্লাসে আমাদের কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ থেকে 100% কোশ্চেন আসবে। And আপনি ম্যাথ বাসায় নিজে করতে চাইলে আপনাকে প্যারা খাইতে হবে না। পারবেন, অবশ্যই পারবেন, এখন চ্যাট জিপিটির যুগ, অবশ্যই পারবেন, বাট ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর টাইম, আরো সময় দিতে হবে। তো এটা আপনি ইজিলি আমার থেকে শিখে ফেলতে পারবেন। সো আর কথা বাড়াবো না, আমি আমি নিজে আর কথা বলতে পারতেছি না। আসলে টানা এতক্ষণ কথা বলা ভেরি ডিফিকাল্ট উইদাউট এনি ব্রেক। আবার নেক্সট থার্সডেতে আমার দেখা হবে। আমি সেম 7:30 ক্লাস শুরু করব। বাই এনি চান্স ইনশাআল্লাহ। আপনারা যদি স্লাইড নিতে না পারেন, কন্টাক্ট মামুন সাহেব, হি হ্যাজ অল মাই স্লাইডস। ওকে, স্যার আমি অলরেডি অল স্লাইড স্যার। হচ্ছে গ্রুপে দিচ্ছি। ওকে, নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ এভরিওয়ান। সি ইউ অ্যাগেইন, সি ইউ অল অ্যাগেইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ সো আমরা কি সবাই বের হয়ে যাব? জি সবাই বের হয়ে যান। সবাই বের হয়ে যান।